ওকে, আজকে হচ্ছে ডে 27। হ্যাঁ, আগের দিন ছিল এটা অ্যাসেসমেন্ট ডে, ওইটা একটা ভুল কাউন্টিং আমার হচ্ছে। ডে 27 হচ্ছে আজকে হবে, তার মানে আগের দিন 26 ছিল। সরি। ডে 27, এখানে আপনারা সবাই আপনাদের ফোল্ডারটা তৈরি করেন এবং একটা index.html তৈরি করে ফেলেন। ভাইয়া এটা তো মনে হয় ব্যাচ 6 এর। ও আচ্ছা আচ্ছা, সরি। এটা 27 না? সবাই দ্রুত এখানে ফোল্ডার করে ফেলেন। ভাই আজকে ডে 28 না? না, 27 হবে, কারণ ওটা হচ্ছে আপনার অ্যাসেসমেন্ট ডে ছিল আলাদা, ওটাকে আপনার কাউন্ট করা হয় না। ও আচ্ছা। রুমে আমরা কতজন আছি? আমি 2 জন। উম, ফিরোজ ভাই 2 জন। 1 3 4 4 জন, মানে তোমরা 26 জন। বলতেছি 26 জন আছে না? উত্তম ভাই বলেন। আমার পিসিতে কালকে উইন্ডোজ হয়েছিল তো তো আমার তো ড্রপবক্সটা অর্ডার গেছে, ডাউনলোড করা হয়নি, লেট হবে আর কি আমার ফাইলটা তৈরি। আচ্ছা, সবাই এখানে মানে ফোল্ডার করেন এবং এখানে index.html টা তৈরি করে ফেলেন। কি কিছু বলছে? ভাইয়া, হ্যাঁ, সৌরভ সরকার, এখন কি প্রবলেম আপনার? ওয়াইফাই কতদিন থাকবে না? স্যার আজকেও তো আসলো না, এখন আসলে না? কালকে লাইন দিয়ে গেছে কিন্তু কালকে দিয়ে গেছে, অনেকে পেয়েছে স্যার, কিন্তু আমি পেলাম না আর কি, তারে কল করছি, কল ধরে না আর কি। আমি চিন্তা করছি যে ওনার লাইনই চেঞ্জ করে ফেলবো আমি। লাইন কোন কোম্পানির? ভাইয়া আমারও নেট নাই। ইউরোটেল স্যার। ওখানে লিঙ্ক 3 নাই? লিঙ্ক নাই স্যার, এদিকে ঢোকে নাই আমাদের দিকে। যোগাযোগ করেন, একটু ফোন টোন দিয়ে একটু যোগাযোগ করেন, কারণ আপনার সুযোগ আচ্ছা আছে আর 1 ভাইয়া মাস। নেটের লাইন আমারও নাই। আপনার সুযোগ আছে আর 1 মাস, এই 1 মাসকে ভর করে আপনাকে বের হয়ে আসতে হবে ওই 3 মাসে। যদি আপনি এই 1 মাসের মধ্যে ভর করে বের হয়ে আসতে না পারেন, 25টা ক্লাস, 24টা ক্লাস, প্রথম 24টা ক্লাস, তাহলে আপনার ওই মাহব্বায় 3 মাসটা আপনি ফেল করে যাবেন, কোনো কাজে আসবে না। বুঝতে পারছেন কথাটা? জি স্যার। রাশেদ ভাই, আপনার নেট নাই অনেক দিন ধরে, কারণ কি?
না বে, নেট কালকের দিন থেকে ছিল না, অনেক দিন থেকে না, মানে মাঝে মাঝে একটু সমস্যা করে। আপনার নেটের নাম কি, কোন কোম্পানি? এই যে ডি-লিঙ্কের। ডি-লিঙ্কের কোম্পানি? কোম্পানি তো না, ওই আর কি মানে নিয়ে আসে, কি বলে ওকে, মানে সাবলাইন নিয়ে আসে। আচ্ছা আচ্ছা, লোকাল। হ্যাঁ হ্যাঁ, লোকাল লোকাল। যোগাযোগ করেন আর কি। আচ্ছা। রিয়াজ ভাই কি হয়েছে? ভাই ওয়াইফাই এর জন্য কি লিঙ্কডইনটাই সবচেয়ে বেটার? এই আমার আজকে একটু বাসায় গেস্ট আসবে, কারণ এটা অনেক কাজ পড়ে গেছে হাতে। আচ্ছা, যাই হোক, এই একটা মাস কিন্তু এই মনে করেন আপনার মানে মেজর যে বিপদগুলো আছে এইগুলোকে বিপদ বলেন, আর বাদ বাকি সবাইরে বলে দেন আপনার কারোর সাথে রিলেশন নাই আপাতত, যদি আপনি চান এখানে গেইন করতে। কারণ আপনার বিভিন্ন আত্মীয় স্বজন, বিভিন্ন ইনভাইটেশন, এগুলো আপনার শত্রু এখন। এখন আপনি যদি এগুলোকে অ্যাভয়েড না করতে পারেন, আমাদের কিছু বলার নাই কিন্তু। কারণ এই যে কথাটা বললাম যে আমরা স্টেজ চেঞ্জ করতেছি এখন, কিছুদিন পরে আপনি মনে করেন প্রশ্ন করার লোক পাবেন না। কারণ সবাই একটু উপর লেভেলে চলে যাচ্ছে, যারা অলরেডি দুইটা ভাগ হয়ে গেছে আপনাদের মধ্যে। সবাই একটু সিনসিয়ার হন বিষয়টা নিয়ে। ওকে। ভাই সকাল থেকে আমার কারেন্ট নাই, আমি মোবাইল ডাটা দিয়ে ঢুকছি কম্পিউটারে, কোন এলাকা? ইথারনেট দিয়ে ঢুকছিলাম। কোন এলাকা এটা? বরিশাল। বরিশালে কোন সাইড বরিশাল এটা? বরিশাল এটা বাকেরগঞ্জ, ওই পটুয়াখালী লাইন। বাকেরগঞ্জ। মোবাইল দিয়ে আসি, কম্পিউটার দিয়ে কাজ করতে পারবো না আজকে, ওই ইথারনেট দিয়ে ঢুকছিলাম কিন্তু মানে ইউপিএস ব্যাকআপ দেবে না কারেন্ট বেশি। নাই কেন? কতক্ষণ বলছে কিছু, কোনো বিষয়, কোন নোটিশ আছে? আমি ঘুম থেকে উঠে না, ঘুম থেকে উঠে দেখতেছি কারেন্ট নাই। দেখা যাক, কারেন্ট চলে আসলে থাকেন আর কি। আচ্ছা। আমি আপনাদেরকে ফাইন্ড আউট করার জন্য আপনারা কোথায় আছেন এই জন্য আমি ছোট ছোট কিছু কাজ দিয়ে আপনারা সেটা করেন। লিডাররা আছেন এখানে সবাই মোটামুটি? জি ভাইয়া কমল ভাই বাদে আর কে জানি নাই। আচ্ছা, লিডারদের সবার তো নেট নাই মনে হয়। রাশেদ ভাই? জি ভাইয়া। হ্যাঁ রাশেদ ভাই, আপনার 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 গ্রুপে আপনার অ্যাসিস্ট্যান্ট আচ্ছা কে আছে? ভাইয়া, আছে দেরি নাজমু অর্ণমণি এসে দেখতে পারবেন। অর্ণামণি আপনি আছেন? জেরি নাজমি? জেরি নাজমি? ভাইয়া আছি। আচ্ছা, আমি যা বলবো ওটা আপনি কি আপনার গ্রুপে দেখতে পারবেন ড্রপ বক্সে? আচ্ছা ভাইয়া চেষ্টা করবো। আচ্ছা আর উত্তম ভাইয়া আছে না? হ্যাঁ। উত্তম ভাইয়া কি আছে? সে তো অ্যাসিস্ট্যান্ট। ওকে। তো লিডার একটু খেয়াল করবেন যে আপনার কাছে একটা নামের লিস্ট ছিল, ওই নামের লিস্টে কে কে আপনার গ্রুপের এখানে আছে তাদের ফোল্ডার গুলো চেক করবেন আমি বলার সাথে সাথে, ঠিক আছে? ওকে। তো সবার ফার্স্ট কাজ হচ্ছে সবাই সবাই যারা আছে তারা এইচটিএমএল এর যে ফরম্যাটটা আছে, টোটাল ফরম্যাটটা, স্ট্রাকচারটা, এটা লিখে ফেলেন এবং টাইটেলে একটা নাম দিয়ে দেন টেস্ট। প্রশ্ন থাকলে মেসেঞ্জারে মেসেজ বক্সে লেখেন, না বুঝলে। এইচটিএমএল এর ফরম্যাটটাকে আপনার index.html এ লিখে ফেলেন, এইচটিএমএল স্ট্রাকচার যেটা। ভাইয়া হ্যাঁ বলেন। হ্যাঁ আমি তো দেখতে পাচ্ছি না, ওই তানভীর ভাইয়া দেখে নিবে। আচ্ছা তানভীর ভাই, আপনি একটু অ্যাক্টিভ থাকেন বিষয়টা। তানভীর ভাই রুমে আছেন? তানভীর ভাই, আচ্ছা আপনি এটা আপনার গ্রুপের যারা লিস্ট ছিল, যারা গ্রুপে ক্লাসে আসে তারা না, শুধু লিস্টে যারা যারা ছিল তাদের ফোল্ডার গুলো দেখবেন। এইচটিএমএল এর স্ট্রাকচারটা লিখবেন,
আমি আর 1 মিনিট পর্যন্ত দেখবো, আর 1 মিনিট। ভাইয়া সিএসএস কি সবাই ট্যাব ক্লোজ করছেন? এডিটর ক্লোজ করে দিছেন সবাই? জি স্যার। আচ্ছা, এডিটর যদি ক্লোজ করে থাকেন এবং আপনার ফোল্ডারটা দেখে আগে ওপেন করেন, আপনার ফোল্ডারটা আগে ওপেন করেন। এডিটরে আপনি ঠিক এইভাবে ফোল্ডারটা ওপেন করবেন। কিভাবে? স্ক্রিন দেখেন, বারবার বলতেছি। এই যে আমার প্রজেক্ট ফাইল, এটা আমার প্রজেক্ট ফোল্ডার। প্রজেক্ট ফোল্ডার টেনে নেন, ব্রাউজ এসে চলে যান, এখানে লেফট সাইড এনে রেখে দেন। ওই যে আমার ফাইলটা চলে আসছে। এই যে এখানে ক্লিক করেন, এখান থেকে আপনার ফাইল আসবে। একটা এইচ1 ট্যাগ লিখতে বলছি, আর বলছি হচ্ছে একটা পি ট্যাগ লিখতে। সবাই লিখতে পারছেন? রেসপন্স করেন। জি স্যার লিখছি। যে লিখতে পারেন নাই সে খালি বলবেন ইয়েস স্যার, স্যার লিখি নাই জি বা ভাই, নো স্যার। জি লেখা শেষ। এখানে বলছেন তো আমি ধরে নিব আপনি লিখছেন, এবং আপনার ফাইলে যদি না পাওয়া যায় সমস্যা আছে, কিন্তু আমি বলে দিলাম কথাটা। কারণ এত ফ্রেন্ডলি বলার পরে, আগের দিন এত বোঝানোর পরে কেন এরকম হবে যে কথা বলা বন্ধ আপনাদের? আপনাদের সমস্যা হলে আপনারা বলতে পারেন না এখনো? আমি আপনাদের পরে রেগে যাচ্ছি এই কারণে যে কার কি প্রবলেম আপনারা বলতে পারেন না কেন? বাচ্চাদের সমস্যা থাকে, তাদের আসলে সমস্যাটা কি তারাই জি বোঝে ভাই না। অবশ্যই বলবো। আচ্ছা, এই টেক্সট গুলোকে ডেকোরেশন করার জন্য প্যারাগ্রাফ এবং এইচনকে, টেক্সট গুলোকে ডেকোরেশন করার জন্য যে ট্যাগ গুলো ইউজ করা যায়, যে যতগুলো পারেন সবগুলো ইউজ করেন। যেমন ধরেন আন্ডারলাইন, তারপরে কি বলা যায়, দেখি কে কতগুলো পারেন। স্যার কথা বুঝতে পারিনি স্যার, আটকে আসতেছে একটু আবার বলতেছি যে এই যে প্যারাগ্রাফ, টাইটেল, হেডলাইন, এইগুলোকে আপনার, এইগুলোকে ডেকোরেশনের জন্য যে ট্যাগ গুলো ইউজ করা যায়, টেক্সট গুলোকে ডেকোরেশন করার জন্য যে ট্যাগ গুলো ইউজ করা হয়, যেমন ধরেন আন্ডারলাইন, তারপরে আছে কি আপনার ইটালিক, তারপরে আছে বোল্ড, স্ট্রং, এরকম যাবতীয় যা আছে আপনার কাছে মনে হয় আপনি এগুলো পারেন, সেগুলো আপনি ইউজ করেন। না পারলে বলবেন স্যার আমি কিন্তু এই জায়গা থেকে পারি না। আর আমি একটা কথা বারবার বলতেছি, কথা উল্টাপাল্টা বলেন কিন্তু কথা বলেন। আর কথা না বললে কিন্তু বিপদ এখন আপনাদের, আমি বলে দিলাম কথাটা, কারণ আমি খুঁজে বের ঠিকই করব যে কার সমস্যা আছে। কথা ক্লিয়ার?
চিন্তা করে লেখার জন্য 5 মিনিট টাইম। কতগুলো ট্যাগ আছে, কে কত বেশি লিখতে পারে দেখা যাবে। তার উপরে ডিপেন্ড করবে সে কতগুলো প্র্যাকটিস সে করছে। কমল ভাই লাইনে আসছেন? জি স্যার। আপনার রোল কলটা করে দেই। কমল ভাই। জি স্যার। কাজ হয়ে গেলে সাথে সাথে আমাকে বলবেন, আরো কাজ রয়েছে, অনেক কাজ রয়েছে। করছি ভাই। আচ্ছা ভাই, ইএম ট্যাগ, ইউএল ট্যাগ, আই ট্যাগ, ইউ ট্যাগ, বোল ট্যাগ, স্ট্রং ট্যাগ আর কিছু আছে প্যারাগ্রাফের ভিতরে? আছে। বলবেন না, খুঁজবো। ভিডিও দেখেন নাই এই জন্য বলতেছেন, মানে দেখছেন ভিডিও কিন্তু ওকে ভাই, দেখছি। ভিডিও আপনি দেখছেন কিন্তু আপনি মন হ্যাঁ দিয়ে দেখেন নাই। তাহলে আপনার লিস্ট করা থাকতো যে স্যার আচ্ছা দেখছি। স্যার এই কটা বলছে, এই কটা অবশ্যই মাথায় রাখতে হবে। আচ্ছা দেখতেছি ভাইয়া। টান হয়ে গেছে। ওকে, ইমেজেস ফোল্ডার তৈরি করেন। ইমেজেস ফোল্ডার।
সবাই সবাই ইমেজেস নামে একটা ফোল্ডার তৈরি করেন। ইমেজেস ফোল্ডারের মধ্যে ইমেজ নিয়ে আসেন গুগল থেকে দ্রুত। এবং আপনার যে এই যে ট্যাগ গুলো লিখেছিলেন তারপরে এইচআর একটা ট্যাগ লিখে এখানে ইমেজ ট্যাগটা ইউজ করেন। দেখেন স্ক্রিনে কিন্তু আমি লিখে দিছি, দেখেন কিভাবে। প্রথমে H1, তারপরে পির মধ্যে আর H1 এর মধ্যে অনেক অনেক কিছু ইউজ করতে বলছি আমি, সেগুলো আপনারা করেছেন অলরেডি। পিন নিচেরটা এইচআর দেন, এইচআর এর নিচে ইমেজ ট্যাগটা ইউজ করেন। ভাই আরেকটা বার বলেন। ইমেজ ট্যাগটা ইউজ করেন, ইমেজ ট্যাগ। হ্যাঁ ভাই বুঝছি। পি ট্যাগটা হচ্ছে সবার আগে এটা একটা ব্লক লেভেল ট্যাগ, কারণ ব্লক লেভেল ট্যাগের বৈশিষ্ট্য হচ্ছে একই লাইনের মধ্যে ও একাধিক পি ট্যাগ কেন কোনো ট্যাগ রেই বসতে দেবে না। ও একটা পি ট্যাগ লিখবেন, ওই লাইনে শুধু ওই বসবে, আর কারো বসতে দেবে না। পি ট্যাগের উপর নিচে মার্জিন আছে, এটা প্যারাগ্রাফ লেখার জন্য ইউজ করা হয়। দ্যাটস ইট। কারো কোনো প্রশ্ন আছে? দেখেন প্রশ্ন কিন্তু ঘুরে আপনার কাছে চলে আসবে। এটা একটা গেম চলতেছে, প্রশ্ন ঘুরে কিন্তু আপনার কাছে চলে আসবে। অতএব যদি এখনো আমি খুশি হব, না পারলে বলতে হবে আমি এটা বুঝি নাই, আমি এটা সম্পর্কে জানি কম। এখন থেকেই ক্লায়েন্ট কমিউনিকেশন বুঝেন। ক্লায়েন্ট কমিউনিকেশনের সবচেয়ে বড় কথা, আপনি লো কনফিডেন্ট হওয়া যাবে না, আপনাকে হাই কনফিডেন্টও হওয়া যাবে না। আপনাকে জানতে হবে ততটুকু, আপনি জানাবেন ততটুকু যতটুকু আপনি জানেন। বুঝতে পারছেন কথাটা? জি স্যার। জি ভাইয়া বুঝছি। স্যার ওই প্যারাগ্রাফের মধ্যে আমরা যেগুলো ইউজ করেছি, আপনারা যে দুইজন বোল্ড, বললেন, ইটালি। হ্যাঁ বলছি, আপনারা দুইজন বললেন বুঝছি, আর সবাই ঘুম দেখছেন রুমের মধ্যে। হ্যালো, জি ভাইয়া। সবাই ঘুম? জি ভাইয়া শুনতেছি। না ভাই শুনতেছি আছে। ঘুম তো নাই ভাইয়া, জেগে উঠছে মাত্র দুইজন, দেখছেন? ঘুমের কথা ভুলে গেছি। অনেক জোরে ধাক্কা দিলে তারপরে বলে হ্যাঁ হ্যাঁ স্যার ঠিক আছে, হুঁশ থাকে না, সবাই ঘুমায় যাচ্ছে। না ভাইয়া আমি কিন্তু ঘুমাই না। শৈলী ম্যাডাম একটু লাইনে আসেন। জি ভাইয়া। আচ্ছা শৈলী ম্যাডাম, আপনি সব কটা কাজ করতে পারছেন? জি ভাইয়া পারছি। আচ্ছা, ইমেজ ট্যাগে আপনি কয়টা অ্যাট্রিবিউট ইউজ করছেন? হ্যাঁ দুইটা। দুইটা। কোনটা কোনটা ইউজ করছেন? মানে ইমেজ ট্যাগের মধ্যে অ্যাট্রিবিউট ইউজ করছি ভাইয়া, ওই যে মানে একটা ইউজ করছি যেটা অল্টার, যেটা আছে সেটা ট্যাগের মধ্যে একটা ইউজ করছি।
ট্যাগটা ইউজ করছেন, ইমেজটা আসলো কি করে? জি ভাইয়া ইমেজটা আসলো কি করে যদি শুধু অল্ট অ্যাট্রিবিউটটা ইউজ করে থাকেন? ইমেজটা আসলো কি করে? না ইমেজ হ্যালো, জি ভাইয়া এখনো আপনি বোঝেন নাই যে আপনি যে ট্যাগটা লিখছেন টোটাল ট্যাগের মধ্যে প্রত্যেকটা ওয়ার্ড আপনি জানেন না, রাইট? জি ভাইয়া কেন এটা হয়েছে? ইমেজ ট্যাগটা আমরা লিখেছি, খেয়াল করেন, যারা জানেন না তারা দেখে নেন। সবার আগে ট্যাগটা কি এটা আপনাকে জানতে হবে। এটা সিঙ্গেল ট্যাগ ইমেজ। ইমেজ হচ্ছে এটা কি? সিঙ্গেল ট্যাগ, এটাই ট্যাগ শেষ। তারপর বাকি যা এখানে অ্যাড করছেন এগুলো সবই কি অ্যাট্রিবিউট না? অ্যাট্রিবিউটার ভ্যালু, অ্যাট্রিবিউটার ভ্যালু। এবার ম্যাডাম বলেন কয়টা অ্যাট্রিবিউট ইউজ করছেন? যদি এটা ইমেজ ট্যাগে শেষ হয়ে যায়, এরপর আর কিছু না থাকে ইমেজ ট্যাগে, তাহলে আপনি যে দুইটা অ্যাট্রিবিউট মানে কয়টা অ্যাট্রিবিউট ইউজ করছেন এখানে? ভাইয়া তো এটা কোর্স মানে দুইটা অ্যাট্রিবিউট ইউজ করছেন? দুইটা হ্যাঁ, তাহলে আগেরবার মিস হলো কেন? কনফিউজ হয়ে গেলেন কেন? দুইটা বাদ দিয়ে কনফিউজ হয়ে গেছেন এই কারণে আপনি অ্যাট্রিবিউটের ক্লাসটা আপনার মনে নেই। কোশ্চেন কনফিউজ হয়ে গেছেন এই কারণে, কারণ অ্যাট্রিবিউটের ক্লাসটা আপনার মিস ছিল। আপনি অ্যাট্রিবিউট লেখেন অনেক সময়, বাট আপনি বুঝতে পারেন না যে এটা অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট যদি আপনি মিসিং করে ফেলেন তাহলে আপনি আগাবেন কি করে? বিষয়টা বুঝছেন? অ্যাট্রিবিউট লেখার নিয়মটা সবাই জানেন? জি ভাইয়া একটা কমেন্ট ট্যাগ, একটা জি ভাইয়া। কমেন্ট ট্যাগ তৈরি করেন সবাই। একটা কমেন্ট ট্যাগ তৈরি করেন। কমেন্ট ট্যাগটা দেখা দিচ্ছি, এটা কমেন্ট ট্যাগ। সবাই কমেন্ট ট্যাগ তৈরি করছেন? ওর মধ্যে অ্যাট্রিবিউটের স্ট্রাকচারটা লেখেন, অ্যাট্রিবিউট কেমনে লেখেন, স্ট্রাকচারটা লেখেন। আচ্ছা, গত ক্লাসে আমরা জাভাস্ক্রিপ্ট এক্সটার্নাল কি করে ইউজ করে সেটা আমরা দেখতেছি। আর কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে একটু বলতে হবে। আমাদের ক্লাস আজকে কোনটা? সাতাশ, এটা আজকের ক্লাস। এই যে আজকের ক্লাস, এই ক্লাসের মধ্যে আমরা একটা ফোল্ডার তৈরি করতেছি, জেএস নামে একটা ফোল্ডার তৈরি করতেছি। নিউ ফোল্ডার জেএস, হচ্ছে কি স্ক্রিপ্ট নামে একটা ফাইলের নাম তৈরি করতেছি। জেএস ফোল্ডার, ফোল্ডারটার নাম হবে কি জেএস, মানে জাভা স্ক্রিপ্টের সংক্ষিপ্ত রূপটা হচ্ছে জেএস আমরা বলে থাকি। আমরা একটা ফোল্ডার তৈরি করলাম, দেখেন এখানে index.html এর পাশে জেএস নামে একটা ফোল্ডার তৈরি হয়েছে। এর মধ্যে আমরা একটা ফাইল তৈরি করতেছি, খেয়াল করেন, নিউ ফাইল স্ক্রিপ্ট ডট জেএস, সেভ, কন্ট্রোল এস। দেখেন এখানে জেএস ফোল্ডারের মধ্যে
জেএস ফোল্ডারের মধ্যে এই ফাইলটা তৈরি হচ্ছে script.js। ফাইলটা তৈরি হয়ে গেছে অলরেডি। বুঝতে পারছেন? ফাইলটা তৈরি হয়ে গেছে। আমরা একটু ফোল্ডারটা দেখে আসি, তাহলে আরো সুন্দর হবে। যে index.html আর এখানে আছে js। এর মধ্যে আমাদের script.html js টা আছে, script.js টা আছে। তো জাভা স্ক্রিপ্টের এক্সটার্নাল ফাইলটাকে অ্যাড করতে গেলে আমাদেরকে স্ক্রিপ্ট ট্যাগ ইউজ করতে হয়। কি ট্যাগ? স্ক্রিপ্ট ট্যাগ। এটা বডিতেও অ্যাড করা যায়, এটা হেডের মধ্যেও অ্যাড করা যায়। আপনি এখানে অ্যাড করতে পারেন, আবার এখানেও অ্যাড করতে পারেন, যে কোনো জায়গায় আপনি অ্যাড করতে পারেন। তো আমরা এটাকে এখানে অ্যাড করতেছি। স্ক্রিপ্ট নামে একটা ট্যাগ আছে, এই ট্যাগটা লেটেস্ট যে ভার্সন জাভা স্ক্রিপ্টে চলছে সেখানে এটা না থাকলেও হয়। ডিফল্ট স্ক্রিপ্ট হিসেবে এইচটিএমএল এর জাভা স্ক্রিপ্টকে সিলেক্ট করা হয়েছে, অতএব এখন আর টাইপ জাভা স্ক্রিপ্ট এটা বলার দরকার হয় না। জাভা স্ক্রিপ্টে এটা যখন আপনি লিখলেন, এটা একটা পেয়ার ট্যাগ। যখন কোনো ফাইলকে অ্যাড করবেন, দেখেন এই ট্যাগের মধ্যে আপনি ইন্টারনাল জাভা স্ক্রিপ্ট লিখতে পারবেন, এখানে জাভা স্ক্রিপ্ট লেখা যাবে। বাট আপনি যদি একটা ফাইলকে অ্যাড করতে চান, সেক্ষেত্রে লাইন ব্রেক না করাই ভালো, এবং এখানে এসআরসি লিখে সোর্স কি লিখতে হবে? সোর্স। এরপরটা মনে আপনারা জানেন, জেস স্ল্যাশ স্ক্রিপ্ট ডট জেএস। ফাইলের নাম কি? স্ক্রিপ্ট ডট জেএস। এখন বিষয়টা হচ্ছে এখানে জাভা স্ক্রিপ্ট আপনি লিখলে এখান থেকে এই পেজের উপরে কাজ করবে। আমরা একটা উদাহরণ দেখি কাজ করে কিনা। আমরা এখানে লিখলাম চন, আমরা এখানে নাম দিলাম ক্লাস হেডলাইন, আর কিছুই লিখলাম না এখানে। এইখানে যে টেক্সটটা আসবে এটা জাভা স্ক্রিপ্টের মাধ্যমে আসবে, ঠিক আছে? তো আমাদের যেহেতু কানেক্টেড করা আছে, অবশ্যই আমরা ডিরেক্ট জাভা স্ক্রিপ্ট এখানে লিখতে পারি। লেখার সিস্টেম কি? প্রথম সিলেক্ট করতে হবে। প্রথমে কি করতে হবে? সিলেক্ট করতে হবে। কাকে সিলেক্ট করতে হবে? এই ক্লাস নেমটাকে সিলেক্ট করতে হবে, রাইট? ঠিক কিনা বলেন? এই ক্লাস নেমটা সিলেক্ট করতে পারেন, তারপরে না ইনার মানে ভেতরকার এই জায়গাটা আপনি চেঞ্জ করতে পারবেন। কি বলেন? ওকে, তো আমরা কি করলাম? আমরা ওই জায়গাটাকে সিলেক্ট করতেছি, ক্লাস নেম, ঠিক আছে? ক্লাস নেম সিলেক্ট করার সিস্টেম কি মনে আছে? গেট get elements by id। গেট এলিমেন্টস কেন? আগের বার ছিল আইডির সময় এলিমেন্ট, এটা ক্লাস নেম হবে, আইডি না, এটা ক্লাস নেম। গেট এলিমেন্টসটা কেন? আসলে একটা পেজে আইডি একটাই থাকে, কিন্তু একটা পেজে ক্লাস অনেক থাকে, এই জন্য গেট এলিমেন্টস বলা হয়েছে, মানে অনেকগুলাকে বোঝানো হয়েছে। গেট এলিমেন্টস বাই ক্লাস নেম। এখানে আমরা ক্লাস নেমটা বসাই দিব। ক্লাস নেমটা কি ছিল? হেডলাইন। এখানে আমরা বললাম ডট, এবার বলবো যে কি ঘটতে যাবে, ভেতরকার এইচটিএমএল চেঞ্জ হবে, তাহলে ইনার এইচটিএমএল। এইখানে স্টেটমেন্টটা শেষ, এই লাইনটার কাজ এখানে শেষ। আমরা এখানে লিখবো জেএস হেডলাইন।
দিস ইজ জেএস হেডলাইন। তাহলে আমাদের যদি এই সিলেক্টর হচ্ছে এতটুকু, এই সিলেক্টর যদি ঠিক থাকে, হেডলাইন এই সিলেক্টর ঠিক থাকে, তাহলে আমাদের প্লেয়ারটা ই করলে দেখা যাবে, যেহেতু এইচটিএমএল আমি কিছুই লিখি নাই, এইচটিএমএল এ কিন্তু কিছু লেখা নাই, এই জায়গায় কিছুই নাই, আর এখানে যদি কিছু না থাকে তাহলে ব্রাউজার দেখাবে না। বাট আমরা এই ফাইল ই করার পরে এখানে লিখলাম যে ভাই আমার ওই একটা কোশ্চেন আছে। ওয়েট ওয়েট একটু বলে যাই, এই সিলেক্টরটা হচ্ছে ওই ক্লাস নেম, যদি ঠিকঠাক থাকে ইনার এইচটিএমএল এ বলা আছে দিস ইজ জেএস হেডলাইন, তাহলে এটা এই ক্লাসের মধ্যে টেক্সট হিসেবে ইনার এইচটিএমএল এ এই লেখাটা যাবে, তাই বলে দিছি। আমরা যদি এটাকে প্লে করি, আসলো না, একটা মিস আন্ডারস্ট্যান্ডিং আছে, দেখতে হবে। ইনার এইচটিএমএল আইডি দিয়ে কাজটা করি, এটা ক্লাস নেমটা আমাকে একটু দেখতে হবে, ভুল আছে কোথায়। আইডি আইডি ইনার এইচটিএমএল চেঞ্জ হচ্ছে এটা, তারপর আসতেছে না। ভাইয়া ওখানে তো এলিমেন্টসই লেখা আছে, এসটা কেটে দিতে হবে না? ওহো হ্যাঁ সরি, ভাইয়া এসটা কেটে দিতে হবে তো এলিমেন্টের থ্যাংক ওখানে। ইউ থ্যাংক ইউ। এবার কিন্তু আসছে দিস ইজ জেএস হেডলাইন, এটা আসছে কিসের মাধ্যমে, এইখানে যেটা লেখা আছে এই জাভাস্ক্রিপ্ট ফাইলটা অ্যাড করার পরে এইখান থেকে সিলেক্টর যাকে ধরছে তাকে এখানে দেখাই দিছে। ঠিক আছে, আমরা ক্লাস নেমেরটা একটু দেখে আসি, এটা কি প্রবলেম ছিল। ভাই ক্লাস নেমে মনে হবে অ্যারেটা দিয়ে দিতে হবে। একটু দেখি তাহলে তো ক্লিয়ার হয়ে যাবে। গেট বাই ক্লাস নেম, দেখি এখানে কি বলছে একটু দেখে আসি। ফাংশন কল করা হয়েছে এখানে একটা, ডিপ দুইটা আছে। আচ্ছা এইগুলো একটু অ্যাডভান্স লেভেল যে আমরা দেখবো, আপাতত আমরা আইডিটা দেখবো, ঠিক আছে। আমরা অনেকগুলো দেখছি, যেমন ধরেন গেট এলিমেন্ট বাই আইডি, সিলেক্টর গেট এলিমেন্ট বাই আইডি, গেট এলিমেন্ট এলিমেন্টস বাই ক্লাস নেম, গেট এলিমেন্টস বাই ট্যাগ নেম, গেট এলিমেন্টস অ্যাট্রিবিউটের ব্যাপারটাও আছে। এগুলো খুব অ্যাডভান্স লেভেল গেলে আমাদের দরকার হবে। আপাতত আমরা আইডিটা দিয়ে আমরা প্র্যাকটিস করব, এটা আমাদের জন্য সহজ হবে। তো যে প্রশ্নটা ছিল যে এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট কি করে অ্যাড করে, সেটা নিয়ে আমাদের এখন কোনো কনফিউশন আছে কিনা, আর কোনো কনফিউশন আছে? হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন আপনারা? জি ভাই। ওকে ঠিক আছে, তাহলে আমরা একটু লার্নিং আর একটু ভিতরে যাব।
আমরা মোটামুটি আরো একটু বেসিক জানবো, এরপরে মজার জিনিসগুলো আগামী কালকে থেকে আমরা আরো পাবো। তো আমরা আগাই। ইন্ট্রোডাকশন গতকালকে আমরা অলরেডি করে ফেলছি। জাভাস্ক্রিপ্ট কি, আসলে কি কারণে, কিভাবে কাজ করে, কাদেরকে নিয়ে কাজ করে, এগুলা। হুম। এই মজার একটা জিনিস আমরা দেখলাম যে গতকালকে দেখেছিলাম সিএসএস চেঞ্জ করে ফেলে জাভাস্ক্রিপ্ট, ইনার এচটিএমএল চেঞ্জ করে ফেলে জাভাস্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্ট অ্যাট্রিবিউটও চেঞ্জ করে। এটা হচ্ছে এই ছবিটা যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন। আমরা এটা একটু ডিটেলসে যাই। বিষয়টা মাথায় রাখতে হবে যে আপনাকে প্র্যাকটিস ইউজ করতে হবে। প্র্যাকটিস না করলে আপনি এগুলোর ইউজ বুঝবেন না, বা আপনার মাথায় নতুন কোনো আইডিয়া আসবে না যে জাভাস্ক্রিপ্ট দিয়ে আসলে কি করা যায়। যেখানে এখানের কোডটা যদি আমরা একটু দেখি, আমরা কি এখানে কোড দেখলে বুঝবো না? আমরা আমাদের ফাইলে নিয়ে যাব কোডটা। স্যার আমাদের ফাইলে নিয়ে যান ফাইলে স্যার। বুঝবো ভাই, এই জায়গায় করলেই বুঝবো, হ্যাঁ হ্যাঁ, এই জায়গায় করলেই ভাই বুঝবো। ধরেন আমরা আমাদের ফাইলে নিয়ে যাই যে অ্যাট্রিবিউট কি করে ভাইয়া ফাইল নিয়ে গেলে তো ইমেজ গুলো যাবে না। আমরা ইমেজ অন্য কিছু ইউজ করব। ইমেজ চলে গেলাম, বাঘের ছবি ইউজ করি নাকি? আমরা সিএসএস চেঞ্জ করতে দেখছি, আর এখানে দেখতেছি হচ্ছে আপনার অ্যাট্রিবিউট কি করে চেঞ্জ করে ফেলো। ইমেজেস, এই ইমেজটাকে নামাই নিলাম। টাইগার, থাকলো। আরেকটা ইমেজ নামাবো, ক্যাট। এই ফরম্যাটটা নিব না। আমরা এখানে এইচটিএমএল লিখতেছি, দেখেন মুছে দিলাম এটা। আইএমজি অল অ্যাট্রিবিউট, সবসময় অল অ্যাট্রিবিউট লিখবেন কিন্তু। ইমেজ স্ল্যাশ টাইগারের ছবিটা আমরা নিয়ে যাচ্ছি। আমরা একটা কাজ করি, এটার একটা আইডি ধরি।
আইডি, অ্যানিমেল, আমরা দুইটা বাটন তৈরি করতেছি দেখেন। এটা হচ্ছে কি টাইগার, টাইগার। আর এর পরে আরেকটা বাটন রাখলাম, সরি স্ক্রিপ্টে সবার লাস্টে রাখতেছি, ক্যাট। এতটুকু তো সবাই বুঝছেন নাকি? না বুঝলে বলবেন। প্রথমটা হচ্ছে ইমেজ ইউজ করলাম টাইগারের, উপরে একটা বাটন বানালাম টাইগার লেখা, আর নিচের একটা বাটন বানালাম ক্যাট লেখা। এটার ভিউটা আমরা দেখি। জি ভাইয়া বুঝছি। এই পাশে টাইগার বাটন, এই পাশে ক্যাট বাটন। আমি এটাকে ইমেজটাকে একটু ছোট করে দিই, নাহলে ঝামেলা হয়ে যাচ্ছে। হোয়াইট আমরা বলে দিলাম 300। তাহলে এই পাশেরটা হচ্ছে টাইগার আর এই পাশেরটা হচ্ছে ক্যাট, মানে এখানে ক্লিক করলে ক্যাট আসবে, এখানে ক্লিক করলে টাইগার আসবে। বোঝা যাচ্ছে? দেখেন আমরা ইনলাইনে লিখতেছি বিষয়টা। অন ক্লিক, মনে আছে অন ক্লিকের কথা? দুইজনকে অন ক্লিক করে অ্যাক্টিভ করে দেন বাটন দুটাকে। এখানে ওরা কি করছে দেখেন, প্রথমে লিখবে কি সিলেক্ট করতে হবে, এই আইডিটাকে সিলেক্ট করতে হবে, তাই না? যার এই অ্যাট্রিবিউটের ভ্যালুটা চেঞ্জ হবে, যার এই অ্যাট্রিবিউটের ভ্যালুটা চেঞ্জ হবে। কথাটা কি বোঝা গেছে কি হয়েছে, কি বলছি? মনে করেন এই বাটনে ক্লিক করলে এই অ্যাট্রিবিউটটা চেঞ্জ হবে, তাহলে আগে এই আইডিটাকে ধরতে হবে। এই ইমেজটাকে সিলেক্ট না করলে তো এই বাটনের অ্যাট্রিবিউটে কাজ করতে পারবেন না। পারবেন আপনি? সিলেক্ট করার জন্য নিয়ম কি? ডকুমেন্ট, তারপরে গেট এলিমেন্ট বাই আইডি। বাই আইডি সিলেক্ট করলেন। যেহেতু এটা একটা অ্যাট্রিবিউটের মধ্যে আপনি লিখতেছেন, অ্যাট্রিবিউটের নিয়ম কি? অ্যাট্রিবিউট নেম ইকুয়াল ডাবল কোটেশন, এই যে ডাবল কোটেশন তার মধ্যে ভ্যালু। এটা জাভা স্ক্রিপ্টে লেখা আছে ভ্যালু হিসেবে, তো এর ভেতরে এখানে ডাবল কোটেশন দিতে হয়, আমরা সিঙ্গেল কোটেশন দেবো। যেহেতু বাইরে ডাবল কোটেশন রয়েছে সেহেতু আমরা এটা সিঙ্গেল কোটেশন দিয়ে দেবো। আমরা আইডিটার নাম লিখে দেব, অ্যানিমেল। আইডিটার নাম বললে দিয়ে আমরা এখানে ডট লিখে বলবো ইনার, সরি এখানে আমরা ডিরেক্ট অ্যাট্রিবিউটের নাম দেব। অ্যাট্রিবিউটের নাম কি? এসআরসি। এই যে অ্যাট্রিবিউটের নাম কি? এসআরসি, এবং এখানে অ্যাসাইন করে দিব। সরি আমরা এখানে অ্যাসাইন করে দিব। এই যে ডাবল কোটেশনটা এখানে শুরু অ্যাট্রিবিউটের আর এখানে শেষ, এর মধ্যে যা আছে সব কি? ইমেজেস স্ল্যাশ, এটা হচ্ছে টাইগারের ছবি আসবে। কি ছবি আসবে? টাইগার। আচ্ছা, আমরা যদি ঠিক এটাকে আবার এখানে নিয়ে আসি,
গেট এলিমেন্ট বাই আইডি, এটা ক্লিক করলো, এই বাটনটা ক্লিক করলো এই আইডিটাকেই ধরবে এবং এখানে সোর্স অ্যাট্রিবিউটটা চেঞ্জ হয়ে কি আসবে, ক্যাট। তো আমরা যদি একটু দেখি, এই ছবির নামটা কিন্তু ওরা কোনো দেয় নাই, দেখছেন সেকেন্ড ব্র্যাকেট দেয় নাই, তার মানে ছবির নামের সাথে কখনো সেকেন্ড ব্র্যাকেটের সম্পর্ক, এই ফার্স্ট ব্র্যাকেট সম্পর্ক নাই। আর কি আছে, আর কিছু নাই। আমরা এখানে দেখি কি হচ্ছে, এটা তো টাইগার আছেই, এটা দিলে ক্যাট হয়ে যাচ্ছে, এটা দিলে ক্যাট হয়ে যাচ্ছে, এটা দিলে টাইগার আসতেছে, তার মানে সোর্স অ্যাট্রিবিউটটা চেঞ্জ হচ্ছে, রাইট? ঠিক আছে না? জি ভাইয়া। সোর্স অ্যাট্রিবিউটটা চেঞ্জ হচ্ছে। তো এখানে বিষয়টা কোডটা কি ছিল দেখেন, একটা বাটন তৈরি করছি, বাটনের টাইপটা বলে দিছি এটা বাটন হবে। হ্যাঁ, এরপরে অন ক্লিকের মধ্যে আমরা সিলেক্ট করেছি এই ইমেজ ট্যাগটারে, এই ইমেজ ট্যাগটাকে আমরা সিলেক্ট করেছি অন ক্লিকের মধ্যে। সিলেক্ট করে আইডি নেমটা কিভাবে দিয়েছি, ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি আছে এই আইডিটা, এবং সোর্সের মধ্যে যায় ডিরেক্ট ইমেজটার নাম দিছি। তার মানে আমরা যদি এখানে কিছু নাও রাখি, খেয়াল করেন আমরা এখানে কিছু রাখলাম না, তাহলে ওখানে কিছু দেখাবে না, ওখানে কিছু ফার্স্ট টাইমে দেখাচ্ছে না। অ্যানিম্যাল, টাইগার ক্লিক করলে টাইগার, ক্যাট ক্লিক করলে কি, কারণ প্রথমে দেখাচ্ছে না কেন, প্রথমে আমরা কিছু রাখি নাই, কিন্তু প্রথমে কি আমরা কিছু রাখছি? না ভাই কিছু রাখিনি। কিন্তু যখন সিলেক্ট করে দিছি এবং অন ক্লিক করলে বলে দিছি সোর্স অ্যাট্রিবিউটের, এই সোর্স অ্যাট্রিবিউটের মধ্যে চেঞ্জ আসবে, এটা আসবে, তখনই কিন্তু কি হয়েছে, সেকেন্ড টাইম ক্লিক করলে এ ক্লিক করলে এটা আসতেছে, আর ও ক্লিক করলে এটা আসতেছে। মজার বিষয় নাকি? জি ভাইয়া, মজার বিষয়। জি ভাইয়া। ওকে ভাইয়া জি ভাই, প্রশ্ন ছিল জানি কার? এটা এক্সটার্নালে করলে মনে হয় ভালো হইতো। এক্সটার্নালে করলে কিচ্ছু জানা না, যায়। এই দেখেন এক্সটার্নালে করলে কিচ্ছু না, এইটুকু কপি করেন, এইটুকু তো কোড নাকি? হ্যাঁ, আচ্ছা, এইটুকু কপি কপি করে করলাম। এখানে নিয়ে আসেন, স্টেটমেন্টটা এইভাবে ক্লোজ করে দেন। এবার এখানে এইটুকু করলে কাজ হবে না, এখানে অন ক্লিক করলে এটাকে ফাংশনের মাধ্যমে ডাক দিতে হবে, মনে আছে? এই ফাংশনে তো একটু ভেজাল ভাইয়া। না, কেন ভেজাল? ফাংশন কিওয়ার্ডসটা লিখতে হবে, মানে ফাংশনে আমরা যাইনি তো ফাংশন এইজন্য, নেম। হ্যাঁ আমরা এখানে যাইনি তো এইজন্য, এটা হচ্ছে নাম হচ্ছে কি দেব, টাইগার, টাইগার। ফাংশনের নামটা হচ্ছে টাইগার, সেকেন্ড ব্র্যাকেটে আছে ফাংশনের ব্লকটা তৈরি করতে হয় সিএসএস এর মতো, বুঝতে পারছেন? জি। এবার আপনি কি করবেন, অন ক্লিক যদি হয় এই ফাংশনের নামটা নিয়ে চলে যাবেন, এই ফাংশনের নামটা ওইখানে দিয়ে দেব। এবার আপনি এখানে কাজ করেন, মেবি করবেন, দেখছেন কাজ করতেছে। জি ভাইয়া, করতেছে দেখছি। এটা যারা বুঝেন না এটা তাদের মাথায় নেওয়ার দরকার নেই, আমরা ফাংশন শিখবো তখন এটা দেখা যাবে, এখন না, জি বুঝে গেছি। বুঝতে পারছেন? জি স্যার, এই ক্লাসটাই ঠিক। সেটাই। জি বুঝছি। স্যার একটা এদিকে প্রশ্ন ছিল। হ্যাঁ কমল ভাই। স্যার আমরা তো সোর্সে আগে থেকে একটা ইমেজের নাম দিয়ে রাখছি, হ্যাঁ। তো আমরা যখন একটা ক্লিক করি তখন কি ওখানে ওভাররাইট করে হ্যাঁ, না কি ওভাররাইট না, ওইটার পাশে রিপ্লেস করে, পাশে ওই সোর্স ওটা রিপ্লেস করে, ওভাররাইট না, ওই সোর্স অ্যাট্রিবিউটের মধ্যে যা আছে সব টোটালটা রিপ্লেস করতেছে। রিপ্লেস করে দেয়? হ্যাঁ,
আর কার জানি একটা প্রশ্ন ছিল, কে জানি একটা প্রশ্ন করতেছিলেন, আমি বললাম যেটা শেষ করে আমি বলতেছি কি প্রশ্ন ছিল। প্রশ্ন করতে চাইছিলাম ওই যে আমরা ক্লাস নেম দিছিলাম না, হ্যাঁ এলিমেন্টস কথাটা লিখছিলাম, এলিমেন্টস এর পর ক্লাস লিখছিলাম, ওটা কি মানে একই ক্লাস যদি বারবার আসে সেই জন্য এলিমেন্টস মানে এস কথা লিখছি না অনেকগুলো মানে ক্লাস কি থাকতে পারে আইডির একটা ক্ষেত্রে, পেজের মধ্যে? আইডির ক্ষেত্রে হচ্ছে কি, আইডির ক্ষেত্রে হচ্ছে আপনার একটা পেজে তো একটা আইডি থাকে, এজন্য গেট এলিমেন্ট বাই আইডি। আর ক্লাস নেম কিন্তু এক পেজে একটা ক্লাস নেম থাকে না, একই ক্লাস নেম বারবার থাকে, এরকম আছে না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। সেক্ষেত্রে এটা বলা হয়েছে আর কি, বুঝছেন, এলিমেন্ট। আচ্ছা ভাই ওটা কি এক ক্লাস নেম সেই জন্য নাকি অনেকগুলো ক্লাস নেম থেকে সেই জন্য? অনেকগুলো ক্লাস নেম না, অনেকগুলো তো আইডিও থাকে, কিন্তু কথা হচ্ছে একই জিনিস তো বারবার থাকে না, আইডি থাকে। না না ভাই, এর মধ্যে তাহলে একটা কথা আছে, যদি এক ক্লাসের জন্য যদি লেখা হইতো মানে একই ক্লাস অনেকবার যদি ইউজ হইতো তাহলে তো ওই দিকে আমরা অ্যারে ইউজ করতাম। হ্যাঁ আমার ওটা তো মনে হইতেছে যে ওরা যেটা করছে, এটা যেহেতু আমি বলতেছি, এটা পরে যাই আমরা দেখবো, এটা এখন আপাতত মাথায় নিয়েন না বিষয়টা, আমরা জাস্ট আইডি দিয়ে প্র্যাকটিসটা করে দেই। কারণ লেখার নিয়ম তো একই থাকবে, গেট এলিমেন্টস অথবা গেট এলিমেন্ট, এর বেশি কোনো ডিসটেন্স আমরা পাবো না সামনে, ঠিক আছে? এটা আমরা পরে দেখে নেব। আচ্ছা, তারপরে কারো কোনো প্রশ্ন আছে কিনা এতটুকুর মধ্যে? আচ্ছা ভাইয়া কোডটা দেখান দেখি। কোনটা দেখাবো? HTML কোডটা। ইমেজ ট্যাগ বোর্ডের মধ্যে ইমেজ ট্যাগ তো নিয়ে নিছি আমি নাকি? হ্যাঁ হ্যাঁ, আমরা আগের দিন দেখেছিলাম যে একটা ট্যাগের মধ্যে কিভাবে HTML এর লেখাটাতে মানে কি বলা যায়, ওটা কন্টেন্ট কিভাবে চেঞ্জ করে দেয়, ট্যাগের ভেতরকার কন্টেন্ট। তারপরে দেখেছিলাম CSS কি করে চেঞ্জ করে দেয়, CSS। হ্যাঁ, উইদাউট CSS না লিখে আমি কিভাবে CSS লিখে দিতে পারি। তারপরে কথা হচ্ছে আজকে যেটা দেখলাম সেটা হচ্ছে কি বুঝছি, করে এবার বুঝছি। অ্যাট্রিবিউটের ভ্যালু কি করে চেঞ্জ করে দেয়। মানে আমি ভাবলাম যে দুইটা ইমেজ নিছে, দুইটা ইমেজ ট্যাগের মধ্যে নিছে হয়তো, কিন্তু ইমেজ ট্যাগ তো একটা। ইমেজ ট্যাগ একটা, ওই জায়গাতে বারবার এই জায়গাটা রিপ্লেস করতেছে ও, ওই যে হ্যাঁ এই সোর্সটা চেঞ্জ করে এই দিচ্ছে আইডিটা তখন। ধরতেছে, এই আইডিটা ধরতেছে কি করে, গেট আমি এলিমেন্ট বাই আইডি, তারপরে ওইটা সোর্স বুঝছি ভাইয়া। অ্যাট্রিবিউটরে ধরতেছে। আমি ভাবলাম যে দুইটা ইমেজ যদি ট্যাগ নেই আমি এখানে তো ওভার রাইটিং অথবা পাশে থাকার কথা, হুম হুম কিন্তু এখানে তো ইমেজ ট্যাগ একটাই আছে, হুম, সোর্সটা চেঞ্জ করে দিচ্ছে। সোর্সটা চেঞ্জ করে দিচ্ছে। কারো কোনো প্রশ্ন এবার থাকলে বুঝে গেছি। বলবেন কিন্তু, আমাদের একজনকে খুঁজে পাচ্ছি জি না, বাপ্পি ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বাপ্পি ভাই কি আছে আমাদের সাথে? গেট এলিমেন্টসটা আমরা এর পরবর্তীতে আমরা ক্লিয়ার করব, এখন ওটার দিকে আপনাদের মাথা না দিলেই হবে। আচ্ছা, বাপ্পি ভাই কি আমাদের সাথে আছে নাকি কোথাও হারাই গেছে দেখেন তো। আছে, কিন্তু উনি তো কোনো সারা শব্দ দিচ্ছেন না। বাপ্পি ভাই কোথায় আপনি? হ্যালো। আচ্ছা, এরপরে আমরা আগাচ্ছি। কোথায় কোথায় লেখে এই বিষয়টা গতকালকে আমরা আলোচনা করেছি, তারপর আমরা একটু রিভাইজ দিয়ে যাই যেখানে এক্সট্রা কিছু আমরা পাই কিনা। স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে লেখা যায়, আমরা দেখছি না, স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে ডিরেক্ট লেখা যায়, মনে আছে আপনার? জি ভাইয়া মনে আছে। স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে ডিরেক্ট জাভাস্ক্রিপ্ট লেখা যায়। আচ্ছা, তারপরে বলতেছে কি ফাংশন এবং ইভেন্টের মাধ্যমে কিন্তু এটা কল করা যাচ্ছে জাভাস্ক্রিপ্টটাকে। ফাংশন আবার ইভেন্ট, ইভেন্ট কিরকম, এই যে অন ক্লিক একটা ইভেন্ট, অন ক্লিক কি, এই যে অন ক্লিকটা একটা অ্যাট্রিবিউট এবং ইভেন্ট, HTML ইভেন্ট, যেটা জাভাস্ক্রিপ্টে সচল করতে কাজ Event। করে, তাই তো? আর এখানে বলতেছে কি, ভাইয়া এই ইভেন্ট HTML এ কতগুলো আছে? এটা আসলে আমার গোনা নাই, তবে আপনি সার্চ দিলে পাবেন। না ওয়ান ক্লিক, অন মাউস ওভার, এরকম অনেকগুলো আছে। এগুলো সব ইভেন্ট? হুম, অন মাস ডাউন অনেকগুলো আছে তো। আচ্ছা অনেকগুলো আছে। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে
ফাংশন স্ক্রিপ্টের মধ্যে ফাংশন লিখে আমরা কাজ করতে পারি। একটু আগে আমরা কেবল করছি কাজটা, যে এখানে আমরা ফাংশনকে কল করছি, ফাংশনের নাম ধরে ডাকছি, আর এখানে ফাংশনটা লিখে তার ভেতরে জাভা স্ক্রিপ্টটা লিখে দিছি। ঠিক আছে? আমরা মানে জি ভাই, জি ভাইয়া। আচ্ছা, এরপরে কি আছে, বডির মধ্যে জাভা স্ক্রিপ্ট লেখা যাচ্ছে। এই যে বডি ট্যাগের মধ্যে স্ক্রিপ্ট লিখে জাভা স্ক্রিপ্ট লিখে দিছে। কোথায় কোথায় লেখা যায় তাই। এক্সটার্নাল জাভা স্ক্রিপ্টের কথা বলছে, কিভাবে এক্সটার্নাল ফাইলকে অ্যাড করে জাভা স্ক্রিপ্ট লেখা যায়। আমরা তো আগের দিন এই কটাই পাইছি, আর তো কোনো কিছু পাই নাই নাকি। হেডের মধ্যে লেখা যায় ফাংশন করে, জাভা স্ক্রিপ্ট বডির মধ্যে লেখা যায়, জাভা স্ক্রিপ্ট ইনলাইন লেখা যায়, জাভা স্ক্রিপ্ট পেজের বাইরে আরেকটা ফাইল তৈরি করে সেখানেও লেখা যায়। তো এই কটা নিয়ে তো কারো কোনো প্রশ্ন আপাতত নাই নাকি? আমার পক্ষ থেকে প্রশ্ন নাই। ক্লিয়ার, ওকে। আর সবাই সব ঠিক আছে? জাভা স্ক্রিপ্ট কোথায় কোথায় লেখা যায় জানা গেছে? এই যে জেএস ফাইলটা দেখতে চাইছেন, দেখেন উপরেরটার আমার কোনো কাজ নাই, লিখি নাই কিছু, অফ করে দিলাম। আচ্ছা, জাভা স্ক্রিপ্টের কমেন্ট বলে একটা কথা আছে, আমরা এই কমেন্টটা দেখে নিই। জাভা স্ক্রিপ্টের কমেন্ট বলে একটা কথা আছে। আপনারা এখানে অনেক কথা থাকে না যে কমেন্ট করে রাখতে হবে আপনার প্রয়োজনে, কারণ একটা ফাইলে জাভা স্ক্রিপ্ট অনেক থাকে, কোন পার্টটা কতটুকু কার জন্য লেখা সেটা আপনারা জেনে রাখলে ভালো হয়। এটা সিস্টেম হচ্ছে, আপনি যদি সিঙ্গেল লাইন কমেন্ট করেন, মানে একটা লাইনের জন্য কমেন্ট করেন, তাহলে আপনি সামনে কি করবেন, ডাবল স্ল্যাশ দিবেন। হ্যালো জি ম্যাডাম। ভাইয়া, আমাকে আরেকটু একটু বুঝে শর্ট করে একটু বলতে হবে। কোনটা? এই যে দেখালেন, এটা একটু শর্ট করে একটু বলেন, আমি মানে বুঝতেছি না, মানে ক্লিয়ার হতে পারছি না আর কি। আমি অনেক কিছু দেখাইছি, কোন পার্টটা বলবো আপনাকে? কোডিং এ একটু যান, বলেন। ইনডেক্স ফাইল একটু যান। ইন্ডেক্স ফাইল, হ্যাঁ, এই যে ভাইয়া, এখানে তো আমরা দুইটা ইমেজ ওইটা বাটনের ইশারকে আনবো, এখানে হচ্ছে একটু শর্ট করে একটু বলে দেন। পরে তো আবার আপনি করছেন ফাংশন করে আবার অ্যাড করছেন, এগুলো একটু বুঝি না। এটা আমরা ডিলিট করে দিই, তাহলে তো ভালো হয় না, এদিক না আসে। আচ্ছা, এই দিকটা না আসে। এবার ঠিক আছে? এখন একটু বলেন না, একটু শর্ট করে একটু না বলেন। না বলতেছি, বুঝতেছি কিন্তু ক্লিয়ার হতে পারছি না। আমি বলতেছি। দেখেন এই বিষয়টা একটু দেখেন, যে আমরা বলতে চাচ্ছি এইগুলো বাদ দেন, এগুলো কিছু নাই। হ্যাঁ, এই যে অন ক্লিকটা নাই, হ্যাঁ জি অন ভাইয়া, ক্লিকটা নাই, অন ক্লিক নাই, আচ্ছা শুধু বাটন। আচ্ছা, এখানে আছে যে ইমেজ ট্যাগ, এইখানেও আছে আর একটা বাটন। এই বাটনের কাজ হচ্ছে টাইগার ছবি শো করা, টাইগারের ছবি শো করা, আর ওই বাটনের কাজ হচ্ছে ক্যাটের ছবিটা শো করা। ঠিক আছে না? জি শো ভাইয়া, করবে কোথায়? ইমেজ ট্যাগে। কোথায় শো করবে? ইমেজ ট্যাগে। আচ্ছা, ইমেজ ট্যাগে। তাহলে এই বাটন দুইজনের যখন জাভা স্ক্রিপ্ট অ্যাক্টিভ হবে তখন কাকে সিলেক্ট করতে হবে? এই ইমেজটাকে সিলেক্ট করতে হবে না? জি ভাইয়া, আচ্ছা, তো এই ইমেজটাকে যদি তার সে মানে সিলেক্ট করতে হয়, তাহলে সে আইডির মাধ্যমে সিলেক্ট করবে। কার মাধ্যমে? আইডির মাধ্যমে। তো আমরা প্রোগ্রাম লেখা শুরু করছি অন ক্লিক ইভেন্টের মধ্যে, ডকুমেন্টস
গেট এলিমেন্ট বাই আইডি এন্ড ইমেল, এটা ধরার জন্য, ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এবার এই ইমেজটাকে যদি চেঞ্জ করে দিতে হয়, যেটা অলরেডি আছে, সেটাকে চেঞ্জ করতে গেলে কোথায় আসতে হবে? এটাকে চেঞ্জ করতে হবে। হুম। এটা কার মধ্যে আছে? সোর্স অ্যাট্রিবিউটের মধ্যে আছে। জি ভাইয়া। তখন কি করছে? এখানে ডট ইনার এস্টিমেল লিখতাম না আগে? হ্যাঁ ইনার এস্টিমেল কাজ হচ্ছে ট্যাগের মধ্যে এইচটিএমএল যেটা আছে সেটা চেঞ্জ করে দেবে। বুঝা গেছে? আচ্ছা, এই যে আমাদের ডট দিয়ে ভাইয়া, ডট দিয়ে যেটা লিখতাম ওইটা যেটা আমরা চেঞ্জ করতে চাই হ্যাঁ ওইটা হচ্ছে লিখতে হতো। হ্যাঁ হ্যাঁ তো আমি তো ইমেজটা চেঞ্জ করবো, এই জন্য আমি এখানে সোর্স অ্যাট্রিবিউট নিয়েছি, ওইখানে আপনার ইমেজটা দিয়ে দিচ্ছি, হ্যাঁ, এই তো। ভ্যালুটা এখানে দিয়ে দিছি। হ্যাঁ, এটা হচ্ছে ভ্যালু। আচ্ছা বুঝা গেছে? ঠিক একই ভাবে এ যে আইডি কে সিলেক্ট করছে, এও সে আইডি কে সিলেক্ট করছে। এখন এ ক্লিক করলে এই জিনিসটা রিপ্লেস হচ্ছে এই জায়গাতে, আর এ ক্লিক করলে এই জিনিসটা রিপ্লেস হচ্ছে এই জায়গাতে। এবার ক্লিয়ার? হ্যালো, হ্যালো, ইন্টারনেটের প্রবলেম মনে হচ্ছে আমার। হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো, খুবই দুঃখজনক ব্যাপার ইন্টারনেট না থাকা। হ্যালো, আচ্ছা, মোনালিসা ম্যাডাম, আপনি আপনার প্রশ্নের উত্তর পাইছেন কিনা? জি ভাই বুঝতে পারছি, ওটা তো একই, আপনি প্রথম যেটা যেভাবে দেখাচ্ছেন ইমেজ নিচেরটা তো সেম একই, হ্যাঁ হ্যাঁ সেম। সমস্যা নেই। ওকে, হ্যাঁ ওই ফাংশনটা গিয়ে আর একটু ঝামেলা, সেটা তো পরে দেখাই দিবেন, তাহলে তো পুরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে। ওকে, আচ্ছা, এই জাভা স্ক্রিপ্টের আউটপুট কোথায় কোথায় দেখা যায়? আমরা যখন জাভা স্ক্রিপ্ট কাজ করি অনেক সময় ইরর হয়, কোন একটা সেকশন ইরর হয়ে গেছে, আমরা খুঁজে পাচ্ছি না বা দেখতে পাচ্ছি না। দেখতে না পারলে তো আসলে বোঝা যাবে না যে কোথায় কোথায় প্রবলেম হচ্ছে বা কিছু, রাইট? জি ভাইয়া, এটা কিভাবে একটু কোথায় দেখবো? কোথায় দেখা যায় এটা আমরা একটু দেখে আসি, চলেন। এখানে বলতেছে আউটপুট। জাভাস্ক্রিপ্ট আউটপুট দেখার জন্য এখানে যে সিস্টেমটা রাখছে সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট ক্যান ডিসপ্লে ডাটা ইন ডিফারেন্ট ওয়ে। ইনার এসটিএমএল এর মাধ্যমে দেখা যায়, তাই না? ইনার এসটিএমএল, সিএসএস, তারপরে অ্যাট্রিবিউট, তিনটাই আমরা দেখছি অলরেডি এখানে। আচ্ছা, রাইটিং ইনটু দা HTML আউটপুটস ইউজিং ডকুমেন্ট রাইট, এটার মাধ্যমে আপনি কাজটা করতে পারেন। তারপর আছে উইন্ডো অ্যালার্ট, এখানেও আপনি কাজ করতে পারেন অ্যালার্টের মাধ্যমে। কনসোল লগ, এগুলোর মাধ্যমে আপনি কাজ করতে পারেন। চলেন আমরা দেখি যে এটা কিভাবে কিভাবে কাজ করে। এখানে দেখাই দিছে ইনার HTML এর ব্যাপারটা, এখানে দেখাইছে। দেখেন, একটা প্রশ্ন আসে না আপনাদের মনে যে ভাইয়া ইনার HTML এর পরে ফার্স্ট ব্র্যাকেট আবার কোটেশন থাকে, আবার দেখতেছি ইনার HTML এর পর কিছুই থাকে না, জাস্ট কোটেশন থাকে। আবার দেখতেছি ইনার HTML এর পরে শুধু সংখ্যা যোগ বিয়োগ করে দিছে। বিষয়টা কি? প্রশ্ন আসে না? জি ভাইয়া, অবশ্যই প্রশ্ন হইছে, মাথা ঘুরপাক খায়। মাথা ঘুরপাক খায় কার? আমার ভাই, আমার, আমি কালকে থেকে দেখতেছি ওইগুলা। হ্যাঁ, ওই জন্য একটু ইয়া করেন, সমাধান করে দেন, একটু বুঝাই প্রশ্ন দেন ভাই। করলেন না কেন তাহলে? আপনার মাথা ঘুরতা এই না, যেহেতু আপনি এতদূর নিয়ে আসেন নাই, প্রশ্নটা করা তো ঠিক না। না, ওই জন্য প্রশ্ন এখন আসছেন, প্রশ্ন এখন না, বলুন। প্রশ্ন থ্রো করবেন, থ্রো করার পরে যেটা এখনকার না আমি বলে দিব ভাই এটা পরে দেখবো, আর যদি এখনকার হয় তাহলে সেটা সলিউশন দিব, আর না পারলে হাত ওকে উঁচু করে ভাইয়া, দিব ঠিক ভাই এটা আছে। আমি পারি না। ঠিক আছে না? ওকে ভাই। প্রবলেমটা হচ্ছে দেখেন, জাভাস্ক্রিপ্ট আমার খুব
এই যে গেট এলিমেন্টের পরে এখানে শুধু আজকে দিছি কি ডাবল কোটেশন, কিন্তু কোনো ফার্স্ট ব্র্যাকেট নাই। আগের দিনের কাজ এখানে যা করেছিলাম উপরে, এখানে কিন্তু আবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এইভাবে করেছিলাম ডাবল কোটেশন দিয়ে। আর একটু আগে যেটা দেখলাম এখানে, সেটা হচ্ছে কি জাস্ট যোগ বিয়োগ করে দিছে, কোনো ডাবল কোটেশনও নাই, কোনো ফার্স্ট ব্র্যাকেটও নাই। এখানে আমি যতটুকু বুঝি, যতটুকু আমার জ্ঞানে আসছে, সেটা হচ্ছে এটাই যে জাভাস্ক্রিপ্ট যখন একটা টেক্সট নিয়ে কাজ করে, জাভাস্ক্রিপ্ট যখন টেক্সট নিয়ে কাজ করে, তখন পেনটা ইউজ করি আমরা এখানে, যখন ভ্যালুটা হবে টেক্সট, ইনার এইচটিএমএল এর ভ্যালুটা যখন হয় টেক্সট, তখন সে কি করে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে নেয় এবং তার ভিতরে ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশন দিয়ে নেয়। যখন টেক্সট নিয়ে আলোচনা করা যায়, ইনার এইচটিএমএল এর টেক্সট চেঞ্জ হবে, ইনার এইচটিএমএল এর টেক্সট চেঞ্জ হবে। কথা বোঝা গেছে? তখন ফার্স্ট ব্র্যাকেট আসবে এবং তার মধ্যে ডাবল কোটেশন আসবে। ক্লিয়ার? জি আচ্ছা, যখন জি অ্যাট্রিবিউট চেঞ্জ হবে, অ্যাট্রিবিউটের ভ্যালু চেঞ্জ হবে, তখন শুধু ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন দিলেই হবে, কারণ এটা কোনো টেক্সট না। এটা যেটা মানে কাজ করবে, এটা হচ্ছে অ্যাট্রিবিউটের ভ্যালু হিসেবে কাজ করবে, এটা কিন্তু টেক্সট না, ব্রাউজারে দেখা যাবে না। আর যখন ইনার এইচটিএমএল এ সংখ্যা ইউজ হবে, নাম্বার, সংখ্যা ইউজ হবে, তখন কোনো কোটেশন লাগবে না, তখন কোনো কোটেশন লাগবে না। যেমন এইখানে ইউজ করছে, এটা যোগ বিয়োগ করে দিছে, হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে? এক বলদে ফোন দিছে, বুঝছিস? ওই যে এক বলদে ফোন দিছে, বলদ। আমি মোবাইল নেট ইউজ করতেছি, আমি আমার সিমটাকে অফ করে নি, তারপরে দেখতেছি। হ্যালো, আপনারা কিছু বলেন, না হলে তো মনে হবে যে আমিও চলে গেলাম, হ্যালো, এরকম শুনতে মনে হচ্ছে। পাচ্ছেন? জি স্যার। আসলে জি আমার তো ওয়াইফাইতে প্রবলেম হচ্ছে, সাথে আমার মোবাইলে লোকজন কল দিয়ে মনে করেন আমার বোল্ড আউট, রান আউট করতেছে। এখন আর সুযোগ নেই, আমি সিম অফ করে দিছি, ওখানে আর কল আসবে না, অতএব কোনো সুযোগ আর নাই। যাই হোক, আমরা কোথায় ছিলাম? নাম্বার মধ্যে ছিলাম নাম্বার। এখন যদি এরকম হতো যে আমরা এর সাথে একটা যোগ করতেছি, ভাইয়া স্ক্রিন শেয়ার দেন। ওই শেয়ারও নাই না, না ভাইয়া। গেলে সব দিক থেকেই যায়।
এখানে দেখেন নাম্বারের সাথে আমরা 5 6 যোগ করেছি, রাইট? এবং লাস্টে যে আবার একটা 5 যোগ করেছি, কিন্তু তার আবার কোটেশন আছে, সিঙ্গেল অথবা ডাবল কোটেশন। এটার কারণ কি, কে বলতে পারবেন? এটা ভাই স্ট্রিং হিসেবে ধরা কঠিন ভাষা না বলি, কঠিন ভাষা না বলি, পরে বুঝবো কঠিন ভাষা, এখন বলা যাবে না। মানে এই দুইটা হচ্ছে নাম্বার আর এটা হচ্ছে টেক্সট। এটা কি টেক্সট, বোঝা গেছে ফিরোজ শাহ ভাই? জি ওকে। না স্যার বুঝিনি, আর একটু বলুন। মানে এখানে একটা এই দুইটা হচ্ছে নাম্বার 5 আর 6, আর লাস্টেরটা হচ্ছে টেক্সট, ওটা নাম্বার না, এটা অক্ষর, জাস্ট অনলি অক্ষর, ওটা কোনো নাম্বার না, যেহেতু ওটা একটা কোটেশনের মধ্যে চলে আসে। বুঝা গেছে? হ্যালো, কে? আচ্ছা, এরপর আমরা আগাচ্ছি। এখানে বলতেছে যে গেট গেট এলিমেন্ট বাই আইডি, এটা তো আমরা দেখছি অলরেডি, রাইট? এভাবে শো করে। আচ্ছা, এরপরেরটা খেয়াল করেন, ডকুমেন্ট রাইট। এখানে কি বলছে? ডকুমেন্ট রাইট। আচ্ছা, আমরা এগুলো একটু আগে লিখে রাখি। এই শুরুতে আমরা লিখে রাখলাম। আমাকে শুনতে পাচ্ছেন সবাই? স্যার জি স্যার, শুনতে পাচ্ছি। জি স্যার। প্রথম দুইটা ট্যাগ আমি লিখে রাখছি, খেয়াল করেন। এরপরে আমি নিচে এখানে একটা জাভাস্ক্রিপ্ট লিখবো, স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে লিখবো, আমি সবার লাস্টে লিখি এটা। এই স্ক্রিপ্টটার নিচে আরেকটা স্ক্রিপ্ট ট্যাগ লিখলাম। এই স্ক্রিপ্ট ট্যাগে আমি একটা স্ক্রিপ্ট লিখতেছি, আপনারা একটু খেয়াল করেন। আমরা একটা কিছু লিখলাম যে ডকুমেন্ট রাইট। ডকুমেন্টটাকে ডিরেক্ট রাইট করতেছে, কোনো সিলেক্ট নাই, কোনো কিছুতে সিলেক্ট করা নাই, কোনো কিছুতে সিলেক্ট করা নাই, ডিরেক্ট ডকুমেন্টে রাইট করতেছে। যে কোনো এক জায়গায় এটা দেখাবে। কত? 5 আর 6 কত? 11। চলেন দেখি কোথায় দেখায়। 5 আর 6 কত? 11। আমরা একটা কাজ করি, এই ইমেজ গুলোর পরে, ইমেজ বাটনটার পর একটা বিয়ার দেই, লাইন ব্রেক, দুইটা বিয়ার দেই। এই যে 11 চলে আসছে। 5 আর 6 কত? 11 চলে আসছে। তো এইটার কাজ কি? আপনি ডিরেক্ট পেজের মধ্যে কিছু একটা লিখতে চাইলে এটা দিয়ে লিখতে পারবেন। ডকুমেন্ট রাইট, কথা বুঝতে পারছেন? হ্যালো, জি ভাইয়া, বুঝছি। এটা একটা বিষয়, আমরা সামনে দেখবো এর আরো কি কি কাজ আছে। দেখুন, ডকুমেন্ট রাইটার একটা বাটন দিয়ে একটা কাজ করছে। ডকুমেন্ট রাইট অন ক্লিক করার পরে এই ডকুমেন্টটা রাইট হবে। তাতে সুবিধা অসুবিধা কি দেখেন। আমরা একটা বাটন নিচ্ছি, এখানে বাটনটা লেখা আছে টাইপ অন ক্লিক। এটা কোনো কিছুকে সিলেক্ট করে নাই, ডিরেক্ট বলছে কি পুরো ডকুমেন্টটাকে লিখবে। কি করবে? পুরো ডকুমেন্টটাকে লিখবে ও। এবার দেখেন কি হয়। ট্রাই ইট, দেখছেন? ক্লিক করলে এটা হচ্ছে আগের একটা রেজাল্ট। ক্লিক করলে 11, আর বাদ বাকি সব ডিলিট হয়ে গেল।
আবার দেখেন ক্লিক করলে 11, বাকি সব ডিলিট হয়ে গেল। তার মানে যদি বাটনের মাধ্যমে এটা লেখেন, ওয়ান ক্লিক করার সাথে সাথে, যেহেতু আপনি কোনো কিছুকে সিলেক্ট করে দেন নাই, সেক্ষেত্রে ও কি করছে, পুরো ডকুমেন্টটাকে রিপ্লেস করে ও শুধু ওকে যেটা লিখতে দিছেন সেটাই করছে, 5 আর 6 11 দেখাই দিছে। দুইটা দুই রকম, খেয়াল করছেন? এটা হচ্ছে শুধু যতগুলো অবজেক্ট আপনার অলরেডি লেখা আছে সেগুলো নিচে যায় শুধু এটা শো করে দেখাইছে। আর যদি কোনো বাটনের মাধ্যমে আপনি লেখেন সেক্ষেত্রে কি হবে, এই ধরনের কাজ করে দেবে, পুরা রিপ্লেস করে দিবে, পুরো ডকুমেন্টটাকে আপনার রিপ্লেস করে ও যতটুকু আপনি লিখে দিয়েছেন ততটুকু করবে। এই যে আচ্ছা, আর একটা ব্যাপার আছে, আমরা একটু যাই উইন্ডো অ্যালার্ট। উইন্ডো অ্যালার্ট কি করে আমরা একটু দেখি। এই ট্যাগটাকে আমরা আবার নিয়ে নিই। আমরা বারবার স্ক্রিপ্টটাকে না লিখে একই স্ক্রিপ্টের মধ্যে বারবার লিখতে পারি। উইন্ডো ডট অ্যালার্ট, এইখানে যেহেতু এই স্টেটমেন্টটা যেহেতু কমপ্লিট, স্টেটমেন্টের পরে আমি আরেকটা স্টেটমেন্ট লিখতেছি, এই যে উইন্ডো অ্যালার্ট। উইন্ডো অ্যালার্ট দিলে কি হয়, রিফ্রেশ দিলাম, শুরুতে একটা অ্যালার্ট আসছে, দেখছেন? শুরুতে একটা কি আসছে, অ্যালার্ট আসছে। আমাকে শোনা যাচ্ছে কথাটা? জি স্যার। জি ভাইয়া শোনা যাচ্ছে। আপনি এগুলো হচ্ছে বিল্ডিং ফাংশনের মতো, এগুলো কি বিল্ডিং ফাংশনের মতো। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আপনি যেটা লিখতেছেন 5 আর 6 11, উইন্ডো অ্যালার্টের কাজ হচ্ছে আপনি পেজ লোড দেওয়ার সাথে সাথে ওইটা সবার আগে আসবে। এটা কিন্তু পপ আপ না, ফুট স্টেপে আপনারা যেটা দেখছেন পপ আপ, ক্লিক করলে একটা পপ আপ নামে, এটা কিন্তু সেটা না, এটা অ্যালার্ট। যেমন ধরেন আপনি একটা জিনিস ডিলিট করতে চাচ্ছেন, আপনার সার্ভার থেকে একটা কিছু ডিলিট করতে চাচ্ছেন, অনেক সময় দেখা যায় না কনফার্মেশনের জন্য একটা আসে, অ্যালার্ট আসে যে আপনি আদৌ আপনার এই ফাইলটাকে ডিলিট করতে চান কিনা। সে ধরনের অ্যালার্ট দেওয়ার জন্য হচ্ছে এই জাভাস্ক্রিপ্টটার কাজ করে। আচ্ছা, যদি আপনি শুধু, আমরা সিঙ্গেল লাইন কমেন্ট দেখেছি ডাবল স্ল্যাশ, তাই না? আপনি যদি এতটুকু লেখেন, অ্যালার্ট, শুধু কি লেখেন অ্যালার্ট, এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আপনি যা লিখছেন তাই আসে কিনা আমরা একটু দেখি। আসছে, উইন্ডো ডট অ্যালার্টও কাজ করলো, শুধু অ্যালার্টও কাজ করলো। অ্যালার্টের কাজটা আপনারা বুঝছেন? ভাইয়া আমার জি কারেন্ট ভাইয়া। চলে গেছিল, শর্টে ব্রিফটা করে দিতেন জন্য ভালো হতো। হ্যাঁ বলেন, কত দূর শুনতে পাচ্ছেন? মানে আমার কারেন্ট চলে গেছিল তো, আমি এই যে আপনার ক্যাটাগরিটা দেখছি, আপনি যেটা নতুন শুরু করছিলেন যে কথায় কথায় দেখা যায়, ওইখান থেকে একটু বললে হয়ে যেত। ওইটা বলতে গেলে তখন আবার অনেক দূর বলা লাগবে, ক্লাসে আগাতে পারবো না। আপনি ভিডিওটা একটু দেখে নেন, আমি একটু পরে আজকে ভিডিওটা দিয়ে দেবো আগে আগে। হ্যাঁ আচ্ছা ভাই। আচ্ছা, তো শুধু অ্যালার্টের কাজও একই, কিন্তু একই কাজ করছে। আচ্ছা, তারপর আসতেছে কি দেখেন, কনসোল লগ। মনে করেন একটা রেডি ফাংশন, মানে একটা পেজ রেডি আছে, ওর মধ্যে আপনি জাভাস্ক্রিপ্টের কাজ দেখতে পাচ্ছেন না, বা কোনো একটা ওয়েতে আপনি একটা রেজাল্ট কাউন্ট হচ্ছে কিনা দেখতে চান। মানে কিছু ব্যাপার থাকে না, অঙ্ক তো প্রথমে এক লাইনেই শেষ হয়ে যায় না, অনেক সময় যায়, বলেন? অঙ্ক প্রথমে এক লাইনে শেষ হয়ে যায় না, অনেকগুলো লাইন করতে হয় তারপর অঙ্ক শেষ হয়। তো দেখা যাচ্ছে যায় না। এমন একটা পর্যায়ে যে আপনি স্ক্রিনে ভিউ করতে পারতেছেন না, বিষয়টা স্ক্রিনে ভিউ করতে পারতেছেন না, কিন্তু আসলে কাজ হচ্ছে কিনা, স্টেপগুলো ঠিকমতো এক্সিকিউট হচ্ছে কিনা এটা দেখার জন্য আপনি এটা চেক আপ দিচ্ছেন। সেটা কোথায় দেখা যাবে? কনসোল লগ। কোথায়?
কনসোল লগ আপনি যে এখানে কনসোল লগে দেন 50 লিখে দিই এখানে একটু বড় সড়ো অ্যামাউন্ট 50 আর 5 55 যদি এটা লিখে দেন তো সেক্ষেত্রে কি হবে দেখেন ওকে দিলাম আচ্ছা ওকে দিলাম অ্যালার্ট শেষ করলাম রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্টর চলে যান কনসোলে ক্লিক করেন এখানে দেখেন কনসোল আছে ওই যে দেখেন 55 দেখছেন কনসোল লগের রেজাল্টটা কোথায় দেখা যায় দেখছেন কনসোলে গেলে দেখা যাবে ভাই এটার কাজ কি? হ্যাঁ এটার কাজ কি? এটার কাজ হচ্ছে আপনি অনেক বড় একটা ফাংশন লিখতেছেন কিন্তু এই ফাংশনটা টোটালটা আপনার ব্রাউজারে শো করতেছে না কোথায় এরর হচ্ছে তো যদি কাউন্টিংটা ঠিক থাকে তাহলে রেজাল্টটা দেখাবে কোথায় কনসোল লগে আসলে রেজাল্টটা দেখাই দিবে মানে আপনি ভিউ করতেছেন ব্রাউজারে না আপনি ভিউ করবেন কনসোলে এই নিচের কনসোলে যেমন ধরেন আপনি একটা কিছু লিখলেন আপনার নামের একটা ভেরিয়েবল লিখে বললেন মোনালিসা এরকম কিছু একটা লিখলেন এখন ওটা আপনি ব্রাউজারে দেখতে পাচ্ছেন না বা চাচ্ছেন না আপনি এটা ঠিক আছে কিনা কোডটা সেটা দেখার জন্য কোথায় দেখলেন কনসোল লগ এই ফাংশনের মাধ্যমে আপনি লিখলেন যেমন আমরা এখানে লিখলাম মুরাদ আমরা যদি এটাকে ভিউ করি ওকে করি ওই যে মুরাদ আসছে লেখাটা তাহলে কনসোল লাগেও দেখা যায় কি কাজে দেখা যায় আমরা পরবর্তীতে দেখতে পাবো সামনে বেশি বেশি প্র্যাকটিস যখন যাব আরো ডিপে তখন অনেক ক্ষেত্রে আমরা চেক দিব যে কনসোল লগে দেখা কি সমস্যা আছে বা কি ঠিক আছে বুঝতে পারছেন আমরা খালি দেখতেছি যে জি ভাই বুঝতে জাভাস্ক্রিপ্ট পেরেছি। কোথায় কোথায় আউটপুটে দেখা যায় এটা আমরা দেখতেছি ভাই এই console.log তো শুধুমাত্র হ্যাঁ এর বেশি কোনো কাজ নেই হ্যালো বলছি console.log টা তো শুধুমাত্র আউটপুট দেখার বলেই কাজ করে এছাড়া তো বেশি কোনো কাজ নেই না ওখানে আপনার এরর দেখাবে ও আচ্ছা মানে কোনো ওই সে প্রোগ্রামের মধ্যে লেখা ভুল থাকলে তাও দেখাই দিবে হ্যাঁ ওখানে এরর দেখাবে আপনার রেজাল্ট আসবে না বলে দেবে এরর ঠিক আছে এখন যেমন দেখলাম আমরা রেজাল্ট দেখা যাচ্ছে লাইন সহ দেখাই দিবে হ্যাঁ আচ্ছা এরপরে দেখেন উইন্ডো প্রিন্ট এরপরে আর নাই আউটপুটের জন্য ওয়ান ক্লিক এখানে লিখে দিছে এই বাটনটা আমরা নিয়ে যাই বাটনটা সবার লাস্টে রাখতেছি ফাংশনটার মতো এটা কি কি বলা যাচ্ছে এটা ফাংশন ঠিক না এটাকে কি বলা যাচ্ছে উইন্ডো ডট প্রিন্ট এতটুকু যদি দেওয়া থাকে আপনি কোথাও দিয়ে রাখেন ক্লিক করেন প্রথমে অ্যালার্টটা আমাদের অ্যাপ্লাই করা আছে এই জন্য অ্যালার্টটা বারবার আসতেছে এখানে ক্লিক করেন এবার দেখেন উইন্ডো ডট প্রিন্ট এই যে বাটনটা মনে আছে উইন্ডো ডট প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেট ক্লিক করেন এই দেখেন প্রিন্টের অপশন চলে আসছে কোথায় কিভাবে প্রিন্ট করতে চান সেরকম কিছু একটা পেজ কি অনেক সময় দেখা যায় ভাউচার আছে না হ্যাঁ ওই যে কেনাকাটা করেন অনলাইন থেকে ভাউচার থাকে না জি ভাই থাকে স্টেটমেন্ট থাকে না ব্যাংক স্টেটমেন্ট থাকে ভাই ওই থাকে পেজে যদি এরকম কোনো বাটন দেওয়া থাকে প্রিন্টের তাহলে সেটা মানে পুরোটা প্রিন্ট হয়ে এভাবে মানে এই অপশনের মাধ্যমে প্রিন্ট করে আপনি নিয়ে চলে বাইরে এসে দেখতে পারতেছেন কি হচ্ছে না হচ্ছে। বুঝতে পারছেন কথাটা কটা দেখলেন জি কয়টা দেখলেন পাঁচটা স্যার ইনার এস্টিমেল একটা হচ্ছে ইনার এস্টিমেল পরে কোনটা ফাংশন
সরি, ডকুমেন্ট রাইট, ইনার এস্টিমেল পরে আসছে, ইনার এস্টিমেল পরে আসতেছে ডকুমেন্ট রাইট, উইন্ডো অ্যালার্ট, কনসোল লগ, 4টা। তার মধ্যে অ্যালার্ট 2টা দেখছি আমরা, একটা হচ্ছে উইন্ডো অ্যালার্ট আর একটা শুধু অ্যালার্ট। তেমন কোনো পার্থক্য আমরা পাইনি। হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার। লাস্টেরটা আরেকবার একটু বললে ভালো হতো। প্রিন্টের ওইটা, কোনটা? প্রিন্টের একটা না, লাস্টেরটা কি করে হইছে আমি শুনিনি। আমরা জাস্ট একটা বাটন নিয়েছি, দেখেন একটা বাটন, এবং বাটনে অন ক্লিক একটা ফাংশন রেডি করে দিছি। সেটা লেখা আছে কি উইন্ডো ডট প্রিন্ট এবং ফার্স্ট ব্র্যাকেট, শুধু, আর কিছু না। এই বাটনটা ক্লিক করলে এই যে পেজটা আপনি দেখতে পাচ্ছেন HTML এর, এই পেজটা প্রিন্ট হয়ে যাবে। কি হবে? এই পেজটা প্রিন্ট প্রিন্ট হবে, হবে, আর কিছু না। আচ্ছা, আমরা সিঙ্গেল লাইন মানে শো করবে, হ্যাঁ, আমরা তাই তো? হ্যাঁ প্রিন্ট হয়ে আসবে, প্রিন্ট মেশিং এ প্রিন্ট হয়ে যাবে এই পেজটা। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি ভাবছি প্রিন্ট এফ এর কাজ করবে। না, আচ্ছা, এবার কথা হচ্ছে আমরা সিঙ্গেল লাইন কমেন্ট দেখছি, আমরা মাল্টি লাইন কমেন্ট দেখবো। মাল্টি লাইন মানে একাধিক লাইন। সিএসএস এর কমেন্ট কে কে জানেন? মাল্টিলাইন কমেন্ট লেখার নিয়ম কি? স্ল্যাশ স্টার স্টার স্ল্যাশ। সিএসএস এর যে কমেন্টটা, এটা তাই। পিএইচপি তেও কিন্তু সেম ওয়ে, জাভাস্ক্রিপ্টে যেরকম কমেন্ট দুইটা সেম, পিএইচপি তেও কিন্তু সেম। বুঝা গেছে? জি স্যার। জি ভাই, আমরা কি আরেকটু আগাবো? জি আগাম। সত্যি তো? ঠিক আছে তো? জি ভাই, ঠিক আছে। ভালো আছেন আপনারা? নো প্রবলেম। জি ভাই, ভালো আছি। ঠিক আছে, তাহলে আমরা আরেকটু আপনি ভালো আছেন? স্যার ভালো আছি। আমরা তাহলে আরেকটু আগাই। স্টেটমেন্ট আসলে কি? স্টেটমেন্টটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের প্রত্যেকটা যে লাইন শেষ হয় না, সিএসএস এর যেরকম একটা অ্যাট্রিবিউট শেষ হয়ে যায়, জাভাস্ক্রিপ্টের প্রত্যেকটা লাইনকে এক একটা স্টেটমেন্ট বলে। কি বলে? এক একটা স্টেটমেন্ট বলে। মনে করেন একটা ভেরিয়েবল অ্যাসাইন করলেন, x = 25, লাইনটা ওখানে শেষ, ওইটা একটা স্টেটমেন্ট। কোনো কিছু শো করলেন, ওটা একটা স্টেটমেন্ট। মানে সেকেন্ড ব্র্যাক মানে সেমিকোলন যেখানে দিয়ে শেষ হয়ে যাচ্ছে, সেটা একটা স্টেটমেন্ট, টোটাল একটা স্টেটমেন্ট। এই দেখেন, এই জায়গাটা দেখলে বোঝা যাচ্ছে, এখানে দেখে দিছে ভার, মানে এখানে হচ্ছে মনে করেন এক্স, এরকম রাশি ধরে না, রাশি, সেরকম ভার সমান সমান ভার হচ্ছে XYZ, মানে 3টা রাশি ধরছে। 3টা রাশিকে আবার পরের লাইনে দেখেন, রাশি ধরে ওখানে শেষ, 3টা রাশিকে আবার পরের লাইনে x = 5, y = 6, z = x + y। ওভারঅল প্রত্যেকটা কাজ শেষ হওয়ার পরে ওরা সেমিকোলন দিচ্ছে। এটা মানে এক একটা স্টেটমেন্ট। কম্পিউটার প্রোগ্রামটা আসলে কি? কম্পিউটার প্রোগ্রামটা এখানে বলতে চাচ্ছে এরা যে কম্পিউটার প্রোগ্রাম হচ্ছে একটা ইনস্ট্রাকশনের লিস্ট বলা যায়। প্রোগ্রাম কি করে, কম্পিউটার কি করে, এগুলো পড়ে পড়ে কাজ করে, লিস্টগুলা, আমায় কি করতে হবে, আমায় কি করতে হবে, আমায় কি দেখাতে হবে, এরকম। তো জাভাস্ক্রিপ্ট কি? অনেকগুলো ইনস্ট্রাকশনের লিস্ট। জাভাস্ক্রিপ্ট প্রোগ্রাম ইজ এ লিস্ট অফ প্রোগ্রামিং স্টেটমেন্ট, অনেকগুলো স্টেটমেন্টের লিস্ট, যেগুলো একের পর এক মানে একের পর এক ভাবে এক্সিকিউট করা হয় এবং সেটার অনুযায়ী কাজ করা হয়। জাভাস্ক্রিপ্ট হচ্ছে অনেকগুলা স্টেটমেন্টের লিস্ট। কথা বোঝা গেছে? হ্যালো, জি স্যার। ওকে।
এই যে সেমিকোলনের কথা বলছেন, সেমিকোলন শেষ মানে জাভাস্ক্রিপ্টের একটা স্টেটমেন্ট শেষ হবে, একটা লাইন শেষ হচ্ছে। একটা থেকে একটাকে সেপারেট করার জন্য এই সেমিকোলনটা ইউজ করা হয়। জাভাস্ক্রিপ্টে আপনি হোয়াইট স্পেস ইউজ করতে পারেন আপনার সৌন্দর্যের জন্য। দেখেন এটা আর এটা, এই দুটোর মধ্যে তফাৎ কি? এই হচ্ছে অ্যাসাইন করছে যখন, এই যে ভার মানে হচ্ছে মনে করেন পারসন সমান কি একটা উচ্চারণ আর কি, যাক এটা হচ্ছে ভেরিয়েবল, এটা হচ্ছে ভ্যালু। ভেরিয়েবল হচ্ছে ভারের মাধ্যমে বোঝাচ্ছে যে এটা একটা ভেরিয়েবলের রাশি ধরা হয়েছে, পারসন হচ্ছে রাশি, মনে করেন এক্স। আর এখানে জাভাস্ক্রিপ্টের ভাষা বলছে var x, মানে মনে করেন এক্স সমান সমান। এই যে এ কিন্তু স্পেস দেয়নি, আবার এ কিন্তু দিছে সৌন্দর্যের জন্য, কিন্তু ওই উপরেরটাও কিন্তু কাজ করবে। উপরেরটা কি করবে? কাজ করবে। তা সৌন্দর্য ভাবেই কাজ করা ভালো, যেটা আমাদের নিজেদেরও বুঝতে সুবিধা হয়। পারফেক্ট ভাবে যদি বলা হয় যে একটা লাইনে, একটা স্টেটমেন্টে, একটা লাইনে কতগুলো মানে থাকে, ক্যারেক্টার থাকা উচিত, 80টা সর্বোচ্চ। 80টার সম্পর্কে একটু বলা হয়েছে যে এই পর্যন্ত রিকমেন্ডেড আর কি। তারপর অনেক সময় চলে যায়। কোড ব্লকটা কি? জাভাস্ক্রিপ্টের কোড ব্লক, এটা হচ্ছে ফাংশনের ক্ষেত্রে দেখা যাবে। ফাংশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে মাই ফাংশন ফার্স্ট ব্র্যাকেট এবং তারপরে একটা ব্লক তৈরি করা হয়েছে, যে এই ফাংশনটাকে ডাক দিলে যে কাজগুলো করবে এটার ব্লক। আপনি সিএসএস দেখছেন না? সিএসএস ব্লকের কাজ কি? যে সিলেক্টরটা থাকবে তার অনেকগুলো কাজ থাকে, সেই কাজগুলোকে একটা ব্লকে নিয়ে এসে বলা হয় সিলেক্টর উমুক এবং এতগুলো কাজ করবে, ঠিক না? জি ভাইয়া। জাভাস্ক্রিপ্টের এই ব্লকটা কিন্তু এইভাবেই কাজ করে, ফাংশনের ক্ষেত্রে এটা কাজ করে। খেয়াল করে দেখেন, মাই ফাংশন যদি ডাক দেন তাহলে এই দুইটা কাজ করবে, সেই ব্লকের মধ্যে যে দুইটা কাজ লেখা আছে। কিওয়ার্ডস, জাভাস্ক্রিপ্টের কিছু কিওয়ার্ডস আছে, সেগুলো এখানে লিখে দিছে। এগুলো সম্পর্কে জেনে রাখবেন যে এগুলা কিওয়ার্ডস গুলো জাভাস্ক্রিপ্টে আছে, কিন্তু আপাতত সবকিছু নিয়ে ঘাটাঘাটি এখন করতে যাওয়ার দরকার নাই। এগুলো আপনার সাথে এমনি একদিন পরিচিত হয়ে যাবে, এদেরকে ডেকে ডেকে পরিচয় হওয়ার কিছু নাই, সময় হলে আপনার সাথে এসে পরিচিত হবে। ঠিক আছে তো? এটা লিখে রাখবেন। ওরাই আসবে পরিচিত হইতে? হ্যাঁ আসবে, এরাই আসবে। এখন কথা হচ্ছে যে এগুলো কেন আপাতত আপনি নামে চিনে রাখবেন, কারণ কি এগুলো জাভাস্ক্রিপ্টের রিজার্ভড ওয়ার্ড কিওয়ার্ডস। রিজার্ভ কিওয়ার্ডস মানে বুঝছেন? যেমন ধরুন ফাংশন, এটা একটা রিজার্ভ কিওয়ার্ডস না জাভাস্ক্রিপ্টের? ফাংশন লিখতে গেলে আপনি যদি কোনো নতুন ফাংশন তৈরি করতে চান, সবার আগের কথা হচ্ছে ফাংশন কথাটা লিখতে হয়, ঠিক না? জি। তার মানে এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের রিজার্ভ কিওয়ার্ডস। এরকম অনেকগুলো জাভাস্ক্রিপ্টের রিজার্ভ কিওয়ার্ডস এখানে এরা শো করছে। মানে আপনি যদি কোনো ফাংশন লেখেন নতুন করে, এবং আপনি যদি কাস্টম একটা ভেরিয়েবল ধরেন, আপনি নতুন একটা ভেরিয়েবল ধরতেছেন, সেটার নাম কখনো এই কিওয়ার্ডস এর সাথে মিল রাখা যাবে না। না, মানে এই কিওয়ার্ডস এর কোনো নাম, কোনো ওয়ার্ড আপনি নিজে থেকে ইউজ করবেন না। মানে যেমন ধরেন আপনি একটা প্রোগ্রাম লিখতেছেন, ভেরিয়েবল, ভ্যালু এগুলো আসবে, ভেরিয়েবলের নাম দিচ্ছেন, মনে করেন এখানে একটা কিওয়ার্ডস রয়েছে কি ব্রেক। আমরা যদি নাম দেই না, মনে করেন ব্রেক, এই ব্রেকটা আমরা ইউজ করতে পারবো না, কারণ এটা জাভাস্ক্রিপ্টের নিজস্ব কিওয়ার্ড, রিজার্ভ কিওয়ার্ড বলে এটা। মানে ওর মধ্যে আছে এটা। জাভাস্ক্রিপ্ট প্রোগ্রাম লেখার জন্য অনেকগুলো ওয়ে আছে, তার মধ্যে এই কিওয়ার্ডসটা একটা ইম্পর্টেন্ট কিওয়ার্ডস। এই কোন প্রোগ্রামে পিএইচপি তো এরকম কিছু কিওয়ার্ডস আছে, যেমন ধরেন ইফ, ইলস, হ্যাঁ, তারপরে ডু, হোয়াইল, পিএইচপি, এগুলো হচ্ছে কিওয়ার্ডস, হচ্ছে রিজার্ভ কিওয়ার্ডস। এগুলো আপনি ইউজ করে কোনো ভেরিয়েবলের নাম তৈরি করতে পারবেন না। আপনার ইচ্ছা মতো, প্রয়োজন মতো যেগুলো দরকার। হ্যাঁ, আচ্ছা, আর কি আগাবো? আগাবো? না ভাই আগাই না। শোনেন শোনেন শোনেন, আমরা কিন্তু এখনো জাভাস্ক্রিপ্ট শেখা শুরু করি নাই, আমরা জাস্ট ভাব বুঝতেছি বিষয়টা কি, কি করা যাবে কি করা যাবে না, কোথায় কোথায় লেখা যাবে, ঠিক না?
জি ভাইয়া। তো আমরা আরেকটু আগাই এই ভেরিয়েবল এসে ছেড়ে দেব। সিনট্যাক্স, গঠন। মাউসটা রেজারটা নিয়ে আচ্ছা, এই গঠনটা আপনারা দেখে আসবেন, বুঝেন কিনা দেখবো কি বুঝলেন। না, এটা বুঝবেন না ওইভাবে। JavaScript syntax is the set of rules how JavaScript programs are constructed. এখানে বলছে ভেরিয়েবলটাকে কিভাবে ওরা অ্যাসাইন করে, দেখেন var লিখে তিনটা রাশিমালাকে ওরা ডিক্লেয়ার করছে। কি করছে? হাউ টু ডিক্লেয়ার ভেরিয়েবল। রাশিমালা, ভেরিয়েবল মানে কি? রাশিমালা। মনে করেন ক একটা রাশি, মনে করেন এক্স একটা রাশি। আমরা অঙ্ক করছি না বীজগণিত? বীজগণিত ঠিক না, এটা কি বলা যায়? পাটিগণিত নাকি? বীজগণিতের মধ্যে তো আছে ভাইয়া। স্যার এটা একটা মান যোগ করা। আচ্ছা, তা ওখানে যেরকম রাশিমালা, হ্যাঁ মনে করেন রাশিমালা যেরকম, ঠিক এখানে সেই কাজটা করায়। আচ্ছা, এখানে প্রশ্ন হচ্ছে রাশিমালার কি দরকার আছে নাকি? আচ্ছা, এই জায়গাটা আমরা আগামী দিন ক্লাস করব, বাট আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই যে আসলে জাভাস্ক্রিপ্ট বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসলে কিভাবে কাজ করে। বুঝা গেছে? দেখেন আমি একটা অঙ্ক করতেছি। খেয়াল করেন। জাস্ট অঙ্ক না, এটারে কিভাবে বলা যায়, পুরো একটা প্রোগ্রাম যদি আমি করি তাহলে কিভাবে বলা যায় বিষয়টা। এটা দেখেন, এটা একটা ঘর, ঠিক না? হ্যালো, জি স্যার। এটা একটা ঘর। জি ভাইয়া শোনা যাচ্ছে। এটা একটা ঘর। আমি একটা আপনাকে একটা প্রোগ্রাম তৈরি করব। সেই প্রোগ্রামটা হচ্ছে এরকম। আপনি একজন স্টুডেন্ট, ঠিক আছে? আপনি একজন স্টুডেন্ট, তাহলে এখানে একটা স্টুডেন্ট নামে একটা শব্দ আসলো। আপনি একজন স্টুডেন্ট, আপনার আইডি নাম্বার হচ্ছে 12। বোঝা গেছে? আচ্ছা, এবার কথা হচ্ছে আপনার যদি আইডি কার্ড থাকে তাহলে আপনি ক্লাসরুমে আসবেন, নালে আসবেন না। কথা বুঝছেন? আপনার যদি আইডি কার্ড থাকে তাহলে আপনি ক্লাসরুমে ঢুকবেন, নালে ঢুকবেন না। তাহলে আমাকে এই প্রোগ্রামটা যদি করতে হয়, আমাকে স্টুডেন্ট নেমের একটা ব্যবস্থা করতে হবে, স্টুডেন্ট আইডির একটা ব্যবস্থা করতে হবে। আচ্ছা, এবার আপনার রোল যদি 100 নিচে হয় তাহলে ঢুকবেন, নাহলে ঢুকবেন না। একটা শর্ত আসতেছে না? এগুলো কি আসতেছে? এক একটা শর্ত আসতেছে যে এই কন্ডিশন। রুমে যদি ঢুকতাম তাহলে তাহলে এখানে এই পুরো ব্যাপারটাকে যদি আমি একটু প্রোগ্রামিং এর মতো করে সাজাই, তাহলে আমার কি দরকার? ওই শর্ততে আসার আগে আগে আপনাকে কিছু জায়গা আমার অঙ্কর মতো করতে হবে। সেই অঙ্কগুলো আমাকে মানে বানাইতে গেলে আমাকে কি করতে হবে? মনে করেন স্টুডেন্ট সমান সমান মুরাদ, স্টুডেন্ট আইডি সমান সমান 90। আচ্ছা, এই দুইটা যদি না থাকে আমার, তাহলে কি এখানে ঢুকতে দিবে? বলেন। দিবে না। এবার কথা হচ্ছে একটা প্রোগ্রাম রেডি করছিলাম আমরা এখানে, ছোট্ট একটা প্রোগ্রামের কথা ছিল যদি আপনার আইডি, স্টুডেন্ট আইডি
100 থেকে ছোট হয়, এই ভেরিয়েবলটা যদি 100 থেকে ছোট হয়, প্রোগ্রামটা এরকম করা হয়েছে, এই ভেরিয়েবলটা যদি 100 থেকে ছোট হয় তাহলে আপনি ঢুকতে পারবেন। মানে আপনার আইডি যদি 100 থেকে নিচে হয় তাহলে এই রুমে ঢুকতে পারবেন, নাহলে আপনাকে অন্য সেকশনে পাঠিয়ে দেওয়া হবে। ধরেন এটা সেকশন এ, রুমের নাম কি? এ। রুমের নাম হচ্ছে সেকশন এ। আর মানে যখন প্রোগ্রামিং এর ব্যাপারে এতক্ষণ আপনারা দেখতেছিলেন যে এইচটিএমএল কি ডিলিট করে, কি রাখে, জাভাস্ক্রিপ্ট কিভাবে রিপ্লেস করে, এগুলো দেখছেন। কিন্তু মূলত প্রোগ্রামই হচ্ছে মজার জায়গা, মজার জায়গাটা হচ্ছে প্রোগ্রাম। তো এখানে বলছে সেকশন এ একটা রুম, এই রুমে আসতে গেলে আপনার আগে স্টুডেন্ট হতে হবে, তারপর আপনার আইডি নেম থাকতে হবে, এবং আইডি নেম অবশ্যই 100 নিচে থাকতে হবে, তাহলে আপনি রুমে ঢুকতে পারবেন। তো ওভারঅল এখানে কি কি আছে দেখেন। আপনার নামটা অ্যাসাইন করা লাগছে স্টুডেন্ট হিসেবে সবার আগে, আপনি স্টুডেন্ট একটা আইডি থাকা লাগছে। তাহলে আমরা এখানে ভেরিয়েবল পাচ্ছি, মনে করেন ক সমান সমান অমুক, মনে করেন খ সমান সমান তুমুক, বিষয়টা বোঝা গেছে? তার মানে এখানে ভেরিয়েবল দরকার, এই ধরনের প্রোগ্রাম করতে গেলে ভেরিয়েবল দরকার। এবার একটা ফাংশন, একটা শর্ত তৈরি করছি আমি, শর্তটা তৈরি হয় ফাংশনের মাধ্যমে। কিসের মাধ্যমে? হ্যালো, ফাংশনের মাধ্যমে। তো ফাংশনটা রেডি করলাম, তখন শর্ত আসলো ভিতরে যে ওই আইডি নাম্বার কত ছিল এর, ওটা যদি 100 নিচে পাও তাহলে আমাকে এর ভিতরে ঢুকতে দিবা, নাহলে ঢুকতে দিবা না। তার মানে এই যে ভেরিয়েবল কি কাজ করে, ভেরিয়েবল কি কাজ করে এবং তার ভ্যালুটা তো দেওয়াই লাগে ভেরিয়েবল যদি আপনি আনেন, এবং সেই ভেরিয়েবল ভ্যালু নিয়ে এখানে অনেক রকম অঙ্ক, যোগ বিয়োগ, শর্ত, সত্য মিথ্যা, অনেক কিছু প্রমাণ করে অনেক লজিকের মাধ্যমে ফাংশন তৈরি করা হয়, এবং সেই ফাংশনটাকে যে জায়গায় সেট করে দেবেন সেই অনুযায়ী কাজ করবে। এটা একটা কি করছে এই ফাংশনটা, এখানে ঢোকার আগে একটা ভেরিফিকেশন করে নিচ্ছে যে আপনি কে, যে রিকোয়ারমেন্ট আছে সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার সবকিছু ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে আপনি ঢুকবেন, নাহলে ঢুকবেন না। ওভারঅল আমি যেটা বলতে চাচ্ছি, একটা প্রোগ্রামটা আসলে কি এটা আমরা মনে হয় বুঝতে পারতেছি। এখানে কিছু ভেরিয়েবল থাকবে, ভ্যালু থাকবে, এখানে কিছু ফাংশন থাকবে, মেথড থাকবে, এখানে মানে অনেক শর্ত থাকবে, ওভারঅল একটা আউটপুট আসবে। বোঝা গেছে একটা প্রোগ্রাম কি কাজ করে? তাহলে আমরা কিন্তু এখনো সেই দিকে যাইনি, আমরা কেবল এই যেমন ধরুন এখানে যখন বাইরেই আছি, এখানে যখন আমরা একটা জিনিস দেখলাম যে যোগ বিয়োগ গুণ ভাগেরও ব্যাপার আছে। একটা যোগ বিয়োগ করতে গেলে দুইটা সংখ্যা লাগবে আর সাথে একটা অপারেটর লাগবে, রাইট? দুইটা সংখ্যা হচ্ছে দুইটা ভেরিয়েবল। এখানে যোগ বিয়োগ গুণ ভাগ কার সাথে কার হয়? ভেরিয়েবলের সাথে ভেরিয়েবলের হয়। তুলনা মানে কে ছোট কে বড়, কে সত্য কে মিথ্যা, এগুলো কাদের সাথে তুলনা হয়? সব ভেরিয়েবলের সাথে তৈরি হয় না হয়। মানে ভেরিয়েবল ভ্যালু এখানে ইম্পর্টেন্ট। তারপরে এই শর্তগুলো পূরণ করার জন্য, যোগ বিয়োগ গুণ ভাগ সত্য মিথ্যা ছোট বড় এসব প্রমাণ করার জন্য আমাদেরকে এই দুইটা বা একাধিক ভ্যালুর মধ্যে আমাদের মাঝখানে অপারেটর রাখতে হয়, ছোট বড় অপারেটর রাখতে হয়। যেমন ধরেন এই কেবল আমরা একটা ইউজ করছি, এটা একটা অপারেটর। যোগ বিয়োগের অপারেটর রাখতে হয়, গুণ ভাগের অপারেটর রাখতে হয়, সত্য মিথ্যার অপারেটর রাখতে হয়। হ্যাঁ, এরকম অনেকগুলো আছে। এই অপারেটর গুলো না থাকলে একটা প্রোগ্রাম তৈরি করা বা একটা ফাংশন তৈরি করা যাবে না, মানে পরিপূর্ণ মানে কাজ করে লজিকের মাধ্যমে কাজ করবে এরকম কোনো ফাংশন তৈরি করা যাবে না। তো একটা প্রোগ্রাম আসলে কতটুকু থাকে এই হালকা একটা ধারণা দিলাম, যেন নেক্সট টাইম আপনারা এই যে ভেরিয়েবলটা ভাইয়া আসলে কি, এ আমার কোন কাজে লাগবে, আমার মনে হয় একটু ধারণা হয়েছে ভেরিয়েবল কি কাজে লাগবে নাকি? জি ভাইয়া। একজন নাকি টুকটাক বুঝছেন? জি ভাই। বোঝা গেছে না ভেরিয়েবল আসলে কি কাজে লাগবে? থ্যাংক ইউ। আজকে আর আপনাদের মাথায় কষ্ট দিব না, প্যারা দিব না, যতটুকু শিখলাম এতটুকু আমরা